এই ঘটনাগুলো অনেক আগের। ভাবলাম যে আপনাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করা উচিত, কারণ এটা এমন এক অন্ধকার জগতের ঘটনা এবং যার কাছ থেকে পেয়েছে সে নিজেও তো সেই অন্ধকার জগতের একজন সদস্য, জুম্মন। এই ঘটনাগুলো জুম্মনের জেলে থাকাকালীন সময়ের, মানে ঘটনা জুম্মনের নয়, সে তো অনেক কিছু দেখেছে। এবং জীবনের গল্প যদি কেউ লিখতে যায় তখন একটা মানুষের জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু যেমন উল্লেখ করতে হয়, ঠিক তেমনি আপনাকে কিন্তু সেই মোমেন্ট বা সেই মুহূর্তগুলো কথাও বলতে হয় বা লিখতে হয়, যে মুহূর্তগুলো আনন্দের, যে মুহূর্তগুলো কষ্টের। আর জেলের জীবনের অভিজ্ঞতা আর গল্পের কোনো শেষ নেই, কোনো ইয়ত্তা নেই। যে ব্যক্তি ঘটনা বলবো তার নামটা আমি নিবই না, তো শুধুমাত্র তাকে আমি ব্যক্তি হিসেবে আপনাদের সামনে সম্বোধন করতে চাই, এর বাইরে অন্য কোনো কিছু না। এই ব্যক্তি তখন পুলিশি অভিযানের কারণে বারবার তার নিজের জায়গা বদল করছিল। সেই সময় তখনও কিন্তু হারিকেন বা কুপির যুগ ছিল আর কি। ওই সময় সে বারবার নিজের পজিশন বদল করছিল। সে বিশেষ করে সে গ্রামে পৌঁছে গিয়েছিল, শহরের থেকে মফস্বল থেকে সে গ্রামে পৌঁছে যায়। তার আত্মীয় স্বজন সবাই জানে যে সে ব্যবসা করতে হবে এবং ব্যবসা করতে যেটা লস হওয়ার কারণে তার আর্থিক এবং মানসিক অবস্থা খারাপ। কিন্তু যখনই সে কোনো পরিবারের কাছে যে থাকতো কিছুদিনের জন্য, সেইখানে যখন পুলিশ উপস্থিত হয়ে যেত সেখান থেকে পালাতো, তখন কিন্তু মানুষজন জানতে পারতো সে কি ঘটনা ঘটিয়েছে। এবার যখন শেষবার সে গ্রামে এসে পৌঁছায়, সে মফস্বল থেকে সে এখন গ্রামে এসছে। এই অবস্থায় সে যখন গ্রামে তার এক কথিত দুলাভাইয়ের বাড়িতে ছিল, তখন ওই বাড়ির লোকজন ওই একই কথাই জানতো যে সে শহর থেকে ওই ব্যবসা মার্কে এখানে এসছে। কিন্তু একদিন রাতের বেলা গ্রামের পুলিশ, মানে গ্রাম্য পুলিশ যারা, মানে চৌকিদার বলতে পারেন, তাদের ভিতর থেকে একজন আসে এবং জাস্ট একটা নর্মাল কথোপকথন হয় যে পরিবারের কি অবস্থা, তারপরে হচ্ছে যে চেয়ারম্যান একটু ডাক দিয়েছে, এটা সেটা, এই ধরনের কথাবার্তা। মানে মূলত তারা ওই চেয়ারম্যানের অফিস থেকে তাদেরকে ডাকার কোনো একটা ব্যাপার ছিল। তো এই ব্যক্তি, এই অপরাধী, সে যখন টের পায় যে বাইরের লোক এই ধরনের কথাবার্তা বলছে, সে তো অতি চালাক এবং চতুর, তাই না? সে রাতের বেলায় বের হয়ে পড়ে। গ্রামে যখন মানুষজন চলাফেরা করে তখন মানুষজন চলাফেরার ধরন হচ্ছে ওই গ্রামের রাস্তাগুলো যেগুলো সড়ক, ওগুলো দিয়ে। কিন্তু অপরাধী করে কি, সে সব সময় এমন রাস্তা ধরে যে রাস্তাগুলো সাধারণ রাস্তাই না, অর্থাৎ জঙ্গল। তো সে জঙ্গল ব্যবহার করে করে এই গ্রাম থেকে বেরিয়ে, এই গ্রাম যে পোস্ট অফিসের সীমানার মধ্যে পড়ে, সেই পোস্ট অফিস লাগোয়া একটা সড়ক রয়েছে, যেই সড়ক একেবারে মফস্বল পর্যন্ত তাকে নিয়ে যাবে। সেখান থেকে সদর থেকে সে অন্য ডিস্ট্রিক্টে চলে যাবে, মানে অন্য জেলায় সে চলে যেতে পারবে। তো যখনই জানতে পারলো এরকম, সে তো রাতের বেলা সবাই ঘুমিয়েছে, সে ওই সময় সে ওইখান থেকে পালালো ঘুমের ভেতরে। সবাই তখন ঘুম, খিলের দরজা খুলে সে পালায় ওই ব্যক্তি। এবার সে ওই জঙ্গল দিয়ে যখন যাচ্ছে, ওই জঙ্গল দিয়ে অনেক দূর হাঁটার পরে এটা এমন একটা জায়গা ছিল যেটা হচ্ছে ওই পোস্ট অফিস লাগোয়া একটা বাজার। তো ওই জঙ্গলের রাস্তা দিয়ে সে যখন ওই, মানে বাজারের মূল রাস্তা, ওই জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে যাচ্ছে সে, মানে ঝোপঝাড় দিয়ে আর কি। তো তখন সে দেখতে পায় যে একটা গাড়ি এসছে সদর থেকে, এবং সেটা হচ্ছে পুলিশের গাড়ি। তার কিন্তু ভেতরের আন্দাজ একদম সঠিক হয়ে যায়, মানে সে বুঝতে পেরেছিল যে ঘটনায় কিছু একটা হবে, কারণ অপরাধী তো, তাকে তো সব ধরনের চাল আগে থেকে বুঝতে হয়, মাপতে হয়। তো এরপরে সে তখন
অপেক্ষা করলো এবং অপেক্ষা করার পরে সে চিন্তা করলো যে কিভাবে ওই রাস্তাটা সে তখন পার হবে। এমনও হতে পারে যে সামনে পুলিশ, পেছনে পুলিশ থাকতে পারে। অনেকক্ষণ সে অপেক্ষা করলো, অনেকক্ষণ অপেক্ষা করলো এবং অপেক্ষা করার পরে সে যখন ওই জায়গাটা বুঝতে পারলো যে ওইখানে আর কেউ নেই, তখন সে বেরিয়ে গেল এবং বেরিয়ে সে অন্য রাস্তা ধরলো। ধরে সে ওই মফস্বল পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, মানে ওই মানে পোস্ট অফিস লাগোয়া যে মানে রাস্তা, মেইন রাস্তা, সেই রাস্তা এলো। কিন্তু এখন তো আর সে জঙ্গল দিয়ে যেতে পারবে না, কারণ এইখান দিয়ে রাস্তা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে নৌকা, মানে পাশে কিন্তু আবার নদী রয়েছে। এখন সেই নদী আবার তাকে নিয়ে যাবে একটা ব্রিজের নিচে, সেই ব্রিজ দিয়ে কিন্তু আবার অন্য রাস্তা তাকে যেতে হবে। অর্থাৎ সে কিন্তু আবার নদী পথে ওদিকে যেতে পারবে না। কিন্তু মূল রাস্তা থাকলে সে ধরা খাবেই, মূল রাস্তাতে সে থাকতে পারবে না। এখন রাতের বেলা তো তো পাশের নৌকায় সে, মানে পাশের নদীতে সে নামলো এবং ওইখানে ডিঙি নৌকা পাওয়া যায় প্রচুর। তো ডিঙি নৌকা একটাই উঠলো, মানে সে নিজেই নৌকাটার দড়ি ছুঁড়ে খুলে সে চলে গেল এবং ওই ডিঙি নৌকাটা নিয়ে সে ওই ব্রিজ পর্যন্ত, ব্রিজের নিচে চলে গেল। সেখান থেকে অনেক কষ্ট করে সে উপরে উঠলো এবং উপরে ওঠার পরে সে দেখে কি সামনে পুলিশের একটা গাড়ি আছে, মানে একজন লোক বা দুজন লোক এমনি মানে মাফলার একটা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক ওই সময় তার পেছন থেকে একটা এরকম একটা শব্দ আসে, যেন কেটে ফেলা গলার ভেতর থেকে শব্দটা ওইভাবে বেরিয়ে এসছে। ওই শব্দটা সে শোনার পরে তার শরীর না একদম হিম হয়ে যায় ভয়, কারণ সে জানে তার পেছনে কে। তার পেছনে সে, যাকে সে কয়েক লাখ টাকার জন্য সে খুন করে ফেলেছে নিজেই, মাত্র কয়েক লাখ টাকার জন্য। সেই সময় কয়েক লাখ টাকা অবশ্যই অনেক, কিন্তু তার সে টাকা দেওয়ার সামর্থ্য ছিল, কিন্তু সে এতটাই ডেসপারেট হয়ে গিয়েছিল সে লোকটাকে খুন করে বসে। অবশ্য যাকে সে খুন করেছে সেও কম শয়তান না, এরা হচ্ছে সবাই দাগী অপরাধী। ওই ওই কাটা গলার লোকটা তখন পেছনের দিক থেকে ওকে ডাকছে ওইভাবেই, কণ্ঠস্বর তার কাজ করছে না, যে শ্বাসনালী রয়েছে ওই শ্বাসনালী দিয়েই শব্দ যতটুকু হওয়ার, ওই এইভাবেই। পেছনে ঘুরে তাকে এসে দেখতে পায় সেই সেই ব্যক্তি, সেই গলা কাটা ব্যক্তি, তারই সেই এক সতীর্থ বলুন বা কলিগ বলুন। ওই গলা কাটা ব্যক্তিকে দেখার পরে সে নিজে নিজেই পড়ে যায়, একেবারে পড়ে যায়। যেই জায়গা থেকে সে উঠেছিল সেই আগের জায়গায় সে যে পড়ে যায় এবং নৌকার একদম পাশে যে পড়ে, ঘুরিয়ে পড়ে। তখন শব্দ হলেও কোনো অজ্ঞাত কারণে ওই পুলিশের দুজন লোক আর আসেননি। সে তখন একেবারে হুড়মুড় করে নৌকায় আবার উঠে এবং নৌকা চালিয়ে চালিয়ে সে আবার পেছনের দিকে যায়, অর্থাৎ গ্রামের সেই পথের দিকে সে ফেরত যাওয়ার চেষ্টা করে যে পথগুলো দিয়ে সে এসেছিল, এবং সেটা জঙ্গলের ভেতরে যে আবার ঢুকে। আত্মগোপন করে থাকা লাগবে তো, নইলে তো সমস্যা। আর রাতের বেলা দেখেই তো সমস্যা, দিন হলে সে পথে হাঁটলেও কেউ সহজে তাকে চিনবে না, সে একজন বাইরের লোক হিসেবেই থাকবে অথবা পথচারী হিসেবেই থাকবে। ওই জঙ্গলের ভিতরে সে যখন আবার আশ্রয় নিল, বসে আছে সে, আবার ওই এরকম শব্দ, এবং ওই শব্দ করতে করতে ঠিক ওই গলা কাটা লোকটা গলা কেটেই এক পাশে কাত হয়ে আছে, সে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। এই অপরাধী ব্যক্তি কিন্তু তার ব্যাপারে জানে এবং তাকে সে বারবার দেখে যাচ্ছে, বাসে অথবা টেম্পোতে অথবা কোনো বেবি ট্যাক্সিতে, সে যেইখানেই যায় না কেন সেই গলা কাটা লোকটাকে দেখে, যার গলা সে নিজে কেটেছে। সে তার গলা কিভাবে কেটেছিল, তার আরো দুইজন সাথে ছিল, সব মিলিয়ে তিনজন। একজন হাত, একজন পা। খুব চাপটাচাপটি হচ্ছিল, সেই লোক তো জানতো যে মরে যাবে। তো তাকে থামানোর জন্য তার মানে ওই সেন্সিটিভ অংশ যে রয়েছে না মানুষের, একেবারে নিম্ন দেশের যে সেন্সিটিভ অংশ, ওটা গন্ডকোষ বলে অনেকে,
ওইখানে লাথি মারে তাকে কাবু করার জন্য। তো ওই লাথির শব্দে সে যখন চিৎকার দিয়ে ওঠে, তার হাতে থাকা ওই বটির মতো দা এবং বটির মতোই কিছু একটা, সেটা ওই লাফিয়ে ওঠার সময় তার গলাতে এমনি এমনি একটুখানি আটকে যায়। তারা তো আচমকিত হয়ে পড়ে একদম, কিন্তু তারপরেও তারা টান দিয়ে ধরে দুজন এবং সে নিচে কাঁপছে মানে তার হাত কাঁপছে, সে কাঁপছে রীতিমতো, কিন্তু তারপরও সে বটিটা চালিয়ে দেয়, মানে বটির মতো সেই অস্ত্র দিয়ে সে চালিয়ে দেয় তার গলায়। এবং যখন বকবকিয়ে রক্তগুলো বেরোতে শুরু করলো, মানুষের চোখ, খোলা চোখ, কাটা গলা, মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে, ওদিক দিয়ে কলের পানির মতো ফেনার মতো মাঝে মাঝে একটু হাওয়া বেরিয়ে আসছে রক্তের সাথে মিশে, মানে বুদবুদের আকার হচ্ছে মাঝে মাঝে ঠিক ওই জায়গাটার ভেতরে। অদ্ভুত শব্দ আর হাত পায়ের মানে অদ্ভুত কাঁপুনি, প্রচণ্ড ভয়ঙ্কর, মানুষের ভেতরেও মাঝে মাঝে কাঁপুনি ধরিয়ে দেয়। এবং সে তো কখনো খুন করেইনি, তার ভেতরে কাঁপুনি ধরিয়ে দেয়। কিন্তু তারা তিনজনই তখন এক ধরনের জোশের ভেতরে ছিল, খুন করার জোশ। মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল, আরে মেরে ফেল, এরকম। তারপর থেকে এই লোকটাকে সে দেখে। ওরা এই গলা কাটার পরে যখন বডি পুরোপুরি নিস্তেজ হয়ে যায়, তখন আর বডি লুকানোর চিন্তা ভাবনা করেনি, এমনিতেই পালিয়ে যায়। এবং স্বাভাবিকভাবেই সম্পূর্ণ দোষ তার উপরে যে পড়ে, কারণ এই লোককে ডেকে নিয়ে গিয়েছিল এই অপরাধী নিজেই স্বাভাবিকভাবে, এবং অপরাধী নিজেও গায়েব স্বাভাবিকভাবেই, তো সম্পূর্ণ দোষ তার। সে খুনটা ঘটায় ঢাকা শহরেরই এক সীমান্তবর্তী এলাকা, মানে ঢাকার সীমানা রেখা এমন জায়গা রয়েছে, সেই জায়গায় সে খুনটা করায়। তো তারপরে ওই ব্যক্তি হামাগুড়ি দিয়ে আসছে তার দিকে, সে বসে রয়েছে, সে জানে তার হাতে কোনো উপায় নেই, তারপরও তার শরীর ভার হয়ে যায়। ওই হামাগুড়ি দিয়ে আসা লোকটা তার কাছে এসে এভাবে কথা বলছে, কি বলছে সে বোঝে না, কিন্তু তার রূপটা সে সহ্য করতে পারছে না। চোখের মনি একটা একদিকে, আরেকটা আরেক দিকে, কোন দিকে কার দিকে কে তাকায় সেটা বোঝা যায় না। গলাটা ওরকমই, কিন্তু রক্ত নেই। শরীরটা না ধীরে ধীরে তামার মতো হয়ে যাচ্ছে সেই মানে গলা কাটা ব্যক্তির। এবং ওই গলা কাটা ব্যক্তি তখন ওইখানে শব্দ করছিল, তখন ওই শব্দগুলো সহ্য করতে 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 একটা সময় তার কখন জানি চোখ লেগে আসে, কিন্তু কেউ তাকে স্পর্শ করেনি, কেউই করেনি। আলো ফুটলো, আলো ফোটার পরে সে বেরিয়ে গেল এবং সেই মফস্বল শহর থেকে সদরে পৌঁছে অন্য এক জেলায় পৌঁছে গেল। এখন অন্য এক জেলায় পৌঁছে যাওয়ার পরে একটা ওই ঈদগার মতো জায়গাতে সে যে ওই সারাটা দিন ঘুমায়। পার্শ্ববর্তী জেলায় পৌঁছাতে আপনার এত সময় লাগবে না, তো সারাটা দিন সে ঘুমায়, কারণ ওই ঘুম চলে আসলো, বারবার ঘুম ভাঙছিল। ওই অপরাধী তখন যে সময় তার ঘুম ভাঙে তখন আবার মাগরিবের সময়। এখন মাগরিবের সময় হলেও মানুষজন ওই এলাকার ভিতরে তো বেশি আনাগোনা মানুষজনের ছিল না। ওই ঈদগাহ থেকে সে যখন বের হয় তত কোনো অন্ধকার নেমে গেছে। এখন সে যাবে কোথায়? সে ওই যে সদরে সে এসছে, যে জেলাতে সে এসছে, ওই জেলাতে থাকার মতো একটা জায়গা খোঁজার জন্য সে যাচ্ছিল। এখন আশেপাশে মানুষের সাথে কথা বলার পরে সে জানতে পারে সে এমন একটা জায়গায় এসেছে, আর তাড়াহুড়ো ছিল তো তার ভেতরে অনেক। সে বুঝতে পারেনি যে সে যেই জেলায় আসার জন্য এসছে ওই জেলাতে সে রয়েছে, কিন্তু ওই জেলা সদর থেকে সে অনেক দূরে। অর্থাৎ সে একটা থানা এলাকায় এসে সে নেমে গেছে, এবং এটা কিন্তু খুবই মানে জনবহুল এলাকা না। এখন তাকে পার্শ্ববর্তী থানায় যে পৌঁছতে হবে, সেই পার্শ্ববর্তী থানা পার করার পরে যে সদর থানা পাবে সে, অর্থাৎ সদরকে সে পাবে, তো এটা তার জন্য কঠিন। তো সে এখন ওই থানা দিয়ে ওই থানা বরাবরই সে হাঁটতে শুরু করে, কারণ এখানে থাকার জায়গা নেই। আর একজন মানুষ হিসেবে তাকে অন্য কেউ জায়গা দিবে কিভাবে? কারণ তার তো হাল হকিকত দেখে তাকে সুবিধার মনে হয় না।
সে হাঁটছে, কিন্তু সে হাঁটছে এবং হঠাৎ হঠাৎ তার কেন জানি মনে হলো যে তার পেছনে পুলিশের গাড়ি। তার এটা মনে হলো। পেছনের দিকে তাকানোর পরে সেটা আবছায়া ছায়ার মতো একটা পুলিশের গাড়ির মতো দেখতে পায়, মানে জিপের মতো কিছু একটা দেখতে পায়। দেখার পরে সে দেয় ভোঁদর। যে সময় সে ভোঁদর দেয়, তখন তার পেছনে দৌড় দেওয়ার মতো শব্দ আসতে শুরু করে। তার পেছনেও কেউ যেন তাকে দাবড়াচ্ছে। এটা স্পষ্ট যে তাকে কেউ দাবড়াচ্ছে। সে দৌড় দিচ্ছে, তার পেছনে কেউ দৌড় দিচ্ছে। এখন তার মনে হচ্ছিল পুলিশ তাকে ধরার জন্য দৌড় দিয়েছে। কিন্তু তার পেছনে ছিল সেই গলাকাটা মানুষ। সেই দা হাতে নিয়ে, মানে দা বা বটির মতো একটা অস্ত্র হাতে নিয়ে তাকে দৌড়ানি দিতে শুরু করেছে। এটা সে পেছনের দিকে তাকিয়ে সে বুঝতে পেরেছিল তখন। তারপরও সে দৌড় দিতে শুরু করে এবং দৌড় দিতে দিতে একটা সময় সে কিছু বন বা জঙ্গলের মতো জায়গা পার করে একটা জায়গায় চলে আসে এবং সেই জায়গার আশপাশে মানে প্রচুর কাঠ বা মানে মানে এক ধরনের যে ঘটি থাকে, বিভিন্ন জিনিসপত্র পড়ে রয়েছে। দেখলে বোঝা যায় এটা শ্মশান। দেখলে বোঝা যায় এটা শ্মশান। এবং সে সেখানে এসে পৌঁছানোর পর তা মোটামুটি সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তার সর্বশেষ দৃশ্য বা চোখে যেটা নজর ছিল তা হচ্ছে যে সে ওই কাঠের স্তূপ, কেমন জানি একটা গন্ধ, তার হাত পা কাঁপছে, তার পুরো শরীর কাঁপছে, মনে হচ্ছে সে যেন বাতাসে উঠছে। এরপরে সে তপস করে পড়ে যায়। এটা তার মনে ছিল শেষ। কেন সে পেছনে পুলিশের গাড়ি দেখেছে? কেন দেখবে না? একজন অপরাধীর করা অপরাধ তাকে তাড়া করতে থাকে, সেটা বাস্তবে অন্য মানুষ দেখবে না, সেটা কেবল ওই অপরাধীর সাথেই ঘটতে থাকবে। এক অদ্ভুত ঘটনা, যে ঘটনা কোনো ব্যাখ্যা নাই। যাকে সে খুন করেছে সে তো আর দুনিয়াতে নেই। হয় তার কারিন তার পেছু নিয়েছে, নয়তো তার সাবকনশিয়াস মাইন্ড তাকে ভয় দেখাচ্ছে বারবার বারবার। কারণ প্রথমবার যদি আমরা বড় ধরনের ক্রাইম কমিট করি, তাহলে আমাদের শরীর সেটার সাথে কোপ আপ করতে পারে না, আমাদের মন মানসিকতা সেটার সাথে কোপ আপ করতে পারে না। তখন কিন্তু এমন ব্যাপারগুলো দেখা দেয়। মনে হয় যে ঘরের ভিতরে একটা ছায়া দাঁড়িয়ে রয়েছে। ওই ছায়াটা যে মানুষটাকে আমি খুন করেছি, কিন্তু বাস্তবে এখানে কোনো ছায়া নেই। আর যদি সেখানে কারেন্ট থাকে, তাহলে তো জীবন তো ধ্বংস করতে সময় লাগবে না। তার যখন হুঁশ ফেরে তখনও অন্ধকার। কিন্তু কেমন জানি একটা কটর মটর শব্দ। একটা কুকুর যদি একটা হাড় নিয়ে কিছু সময় চেষ্টা করে তার মুখে নিয়ে চাবানোর, কিন্তু হাড় তো সে ভাঙতে পারবে না, তো বড় হাড়, কেমন শব্দ হবে? দাঁত এবং হাড়ের বারবার বাড়িঘর, ওইরকম শব্দ, কটর মটর নয়। এখন হুঁশ আসার পরে সে নিজেকে আবিষ্কার করলো কি, আরে এটা তো শ্মশান। শ্মশানে সে কি করবে? কোনো উপায় নেই। এদিকে তার কেন জানি মনে হলো যে তাকে খোঁজার জন্য আরো মানুষ আসছে এদিকে। কারণ একটা হলুদ বাতির টর্চ জ্বলতে সে দেখেছে। কোনো মতে দৌড় দিয়ে লাকড়ি স্তূপের ভেতরে ঢুকে যায় সে। লাকড়ি স্তূপের ভেতরে ঢুকে যায়, ঠিকই একজন লোক আসে, কিন্তু সে দূরে ছিল, এদিক ওদিক লাইট মেরে চলে গেল। ওই লোকটা যে সময় লাইট মারে, ঘটনা কিন্তু তখন ঘটে। ওই লোকটা যখন লাইট মারে, তখন এই অপরাধীর চোখ পড়ে আরেক জায়গায় এবং সেখানে সে দুইটা ছায়া দেখতে পায়। দুইটা অদ্ভুত অদ্ভুত ছায়া। এই দুইটা ছায়া কি করছিল জানেন? ওদের একজন মাটির উপরে রাখা নুয়ে হাড় সে কামড়ানোর চেষ্টা করছিল, সে কিন্তু কুকুর নয়। আরেকজন কিন্তু আসলেই ভূত, শ্মশানের ভূত, শ্মশানের শেষ দিন। এই দুজনই কিন্তু ওইখানে। একজন কিন্তু এই অপরাধের দিকে তাকিয়ে রয়েছে, আরেকজন এই অপরাধের দিকে তাকিয়ে তো রয়েছে, কিন্তু সে ওই হাড় নিয়ে ব্যস্ত। ততক্ষণে আরেকটা ব্যাপার তার নজরে আসে। এই যে একটা গন্ধ সে পাচ্ছিল, কেমন জানি এটা হচ্ছে কাঠ বা ছাইয়ের গন্ধ বা কয়লা পোড়ার গন্ধ। মানে কয়লাটা তো পুড়েছে, কিন্তু এখন পুড়ছে না, পুড়েছে অনেক আগেই, মানে আজ এটা জ্বলন্ত অবস্থায় নেই, কিন্তু গন্ধ ছড়াচ্ছে।
এবং ওই কাঠের নিচে থেকে সে ওই যে ফাঁক ফোকর দিয়ে সেটা যে সে দেখতে পায়, তা হচ্ছে যে এক জায়গায় আগুন জ্বালিয়েছিল, ওই অর্ধেকের মতো পুড়ে গিয়েছে সব, বাকি অর্ধেকের কিছু অংশ তখনও রয়েছে। অবশ্য কোনো ডেড বডি না থাকলেও একটা মাথা আর একটা স্পাইন রয়েছে সেখানে, মানব দেহের মাথা এবং স্পাইন। মাথাটা কিন্তু তখনও সেই শ্মশানের সেই চিতার উপরেই এক পাশে রয়েছে। এটা কিন্তু একটু অড ব্যাপার, কারণ এইভাবে মাথা থাকবে না বা এইভাবে স্পাইন দেখা যাওয়ার কথা না। কিন্তু সে দেখতে পায় যে যেই ছায়াটা ওই হাড় নিয়ে খেলছিল অথবা সে ওই শব্দ করছিল, সে অনেকটা বানরের মতো বা শিম্পাঞ্জির মতো সে মাটির উপরে তার ওই 4 হাত পা দিয়ে ওইভাবে চলাফেরা করে সে ওই চিতার কাছে যায়। ওইখান থেকে ওই শির দ্বারাটা মানে আমাদের যে স্পাইন, সেই স্পাইনটাকে সে তুলে নেয় এবং তুলে নিয়ে সেই স্পাইনটাকে যে সে ভাঙছে, ওই স্পাইনটা যে ছুটছে এবং যে শব্দগুলো হচ্ছে, গা শিউরে ওঠার মতো শব্দ, এই শব্দ তো সে শুনতে পাচ্ছে, দেখতেও পাচ্ছে নিজের চোখে। ঘাড় মটকানোর শব্দ কেউ শোনা যায় কখনো? ঘাড় মটকানোর শব্দ শোনা যাওয়ার কথা না, কারণ ঘাড় মটকাবে তো কেবল হাড় যদি ডিসপ্লেসমেন্ট হয় তখনই। হাড় যদি ডিসপ্লেস হয় তখনই তো শব্দ হবে। সে কিন্তু দেখছিল ওই ঘটনা, সারাটা রাত সে ওইখানে ছিল, সে বের হওয়ার সুযোগই পায়নি। কারণ সে যখনই একবার বের হওয়ার চেষ্টা করেছে তখনই দেখেছে যে এই দুইটা ছায়া তার দিকে তাকায়, এবং এই দুইটা ছায়া তার দিকে যখনই তাকায় সে প্রচণ্ড রকম ভয় পায় এবং তার কেমন যেন শিহরণ লাগে। মনে হয় যে ছায়াগুলো এখানে এসেই সবার আগে ওর গলায় আর পেটে কামড় দিবে। সে দুইবার বের হওয়ার চেষ্টা করেছিল, দুইবারই এই ছায়াগুলো একেবারে ওই লাকড়ির স্তূপের আশপাশে এসে পৌঁছে যেত। আবার কিছু সময় পরে নিজেদের আগের জায়গায় ফিরে যেত এবং সেখান থেকে তাকিয়ে থাকতো ওর দিকে। এইভাবেই চলছিল। ও বুঝতে পারলো যে লাকড়ির স্তূপের ভেতরে যতক্ষণ রয়েছে ততক্ষণ সে মানে বিপদমুক্ত। ওই লাকড়ির স্তূপের ভেতরেই সে ওই রাত কাটায়। কিন্তু সেই রাত সে কিভাবে কাটায়? পায়ের কাছে কেন জানি বারবার মনে হচ্ছিল ওই গলা কাটা লোকটা এসে ধরে ওর পা ধরে টানছে ওকে। পা ঝাড়া দিতে পারে না, কারণ লাকড়ির স্তূপের ভিতরে এখানে কোনো আরাম নেই। এইখানে হাত দেয়, ওইখানে হাত দেয়, ওই দিকে শব্দ হয়, ওই দিকে শব্দ হয়, আবার ওইখানে দুইটা ছায়া। এক অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা। সে পার করল ওই রাত, কারণ একসময় তার চোখ লেগে গিয়েছিল আলো ফোটার শব্দ এবং আলো ফোটার মানে ব্যাপার এবং পাখির শব্দ। তার ঘুম ভাঙে, সেখান থেকে বের হয়। তাকে তো যেতে হবে, যে সে অন্য জায়গায় যাওয়ার কথা। যাবে কোথায়? সে রাস্তা হারিয়ে ফেলেছে। গ্রামে একজন মানুষের সাথে পরিচয় হয়, সে রাস্তা দেখিয়ে দেয়, ওই রাস্তা ধরে সে এগোতে শুরু করে। আবার গায়ে প্রচন্ড ময়লা, এই সমস্ত কিছু সে সাফ করবে কিভাবে? এই জন্য সে নিজের কাপড়টাকে ভিজিয়ে নেয়, যাতে অন্তত কাপড়টা গায়ে নিজে যাতে শুকিয়ে মানে গায়ে থাকলে শুকিয়ে যাবে। এবার সেটা বাসে উঠলো। অনেক কষ্টে সে বাসটা পায় এবং বাসে সে উঠলো। এটা কিন্তু সকাল সকাল কয়টা? 6টা 7টা বা 8টা এরকম একটা সময়। সে বাসে উঠেছে, বাসের ঝাঁকুনিতে তার চোখে ঘুম চলে আসছে। কিন্তু হঠাৎ তার ঘুম ভাঙে। হঠাৎ তার ঘুম ভাঙার পরে সে চিৎকার চেঁচামেচি শুনতে পায়। প্রচণ্ড ঝাঁকুনি লেগেছিল ঘুম ভাঙার ঠিক আগ মুহূর্তে। চারপাশ কেমন জানি সবকিছু এলোমেলো, প্রচণ্ড চিৎকার, প্রচণ্ড চেঁচামেচি, চারপাশে মানুষের গা থেকে রক্ত পড়ছে। কারোর মাথা আলাদা হয়ে গেছে, কারোর পা আলাদা হয়ে গেছে, কারোর হাত আলাদা হয়ে গেছে, আশপাশে প্রচুর রক্ত। কি জানি তাকে বলছিল যে বাস পেরে গেছে, বাস পেরে গেছে, মানুষ শেষ হয়ে গেছে, মানুষ শেষ হয়ে গেছে। সে বাসের যে জায়গাটা দিয়ে জানালা খোলা দেখলো, সে ওদিক দিয়ে সে বের হওয়ার চেষ্টা করলো। যখনই সে বের হওয়ার চেষ্টা করলো, পাশ থেকে এমন একজন মানুষ তাকে ধরে ফেললো। তার চেহারা দেখার পরে সে আর অবাক। এটা তো তার সেই পরিচিত লোক যার গলা সে কেটেছে। দিনের আলোতে সে ওইখানে বসা, চোখের মনি দুইটা দুই দিকে, বোঝা যায় না কোন দিকে তাকিয়ে আছে সে। তার ওই সেই কলিগ তাকে চাপটে ধরেছে, বলছে যে বাইরে যাস না,
বাইরে যাস না। তবুও সে লাফ দেয়। সে ওই গাড়ি থেকে লাফ দেয় এবং লাফ দেওয়ার পরে তার পা ভেঙে যায়। সে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েছিল, কারণ তাকে পেছন থেকে যে ধরেছিল সে হচ্ছে তার পাশে থাকা যাত্রী একজন। চলন্ত গাড়ি থেকে লাফ দেওয়ার পরে তার পা একটা ভেঙে যায় এবং ওই ভেঙে যাওয়ার পরে তাকে যখন উদ্ধার করা হয়, এরপর তাকে একেবারে সরাসরি জেলে নিয়ে যাওয়া হয়। সে জেলে যাবার আগে যখন হাসপাতালে ছিল, সেইখানে সে নিজেই ডাক্তারদেরকে বলে যে সে কি করেছে না করেছে এবং সে পুলিশের কাছে ধরা দিতে চায়। কিন্তু তার আগে একটা ঘটনা ঘটে। হাসপাতালে সে যখন বসা মানে শোয়া, ওই গলা কাটা মানুষটা তার বুকের উপরে তখন বসা। বুকের উপরে বসে সে তার দিকে ঝুঁকে রয়েছে এবং ওই লোকটার মুখ থেকে লালা আর কাটা জায়গা থেকে রক্ত এই আসামের চেহারার উপরে পড়ছিল। তখন সে বলেছিল তাকে, আমি সব সময় তোমার সেবা করে যাব, আমি সব সময় তোমার পাশে থাকবো, কোনো ভয় ডর নেই, তোমার কোনো ভয় ডর নেই। ব্যাপারটা এমন, সে পঙ্গু হয়ে গেছে এখন কিছু সময়ের জন্য, আর তার সেবা এক ভূত নেবে। আবার সেই ভূত যাকে নাকি সে নিজেই খুন করেছে। প্রত্যেক রাতে নাকি তাকে ভীষণ কষ্ট দিত সে। ওইভাবে এসে তার সাথে কথা বলার চেষ্টা করতো, মুখ থেকে গন্ধ বেরোতো, লালা বেরিয়ে আসতো এবং মুখ থেকে ওই কাটা জায়গা থেকে রক্ত। এই অবস্থায় সে আর পারছিল না দেখে সে কিন্তু পরবর্তীতে ডাক্তারদেরকে বলে এবং পরে পুলিশ আসে এবং তাকে নিয়ে যাওয়া হয় এবং সে ওইখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে জেলেই ঢুকানো হয় পরবর্তীতে। এবং পরে যখন তার হাঁটার মতো অবস্থা হয়, তাকে সেলে ট্রান্সফার করে দেওয়া হয়। তো তখন তো তার বিচার ছিল এবং বিচারাধীন অবস্থায় নাকি সেলগুলো আলাদা হয় এবং রায় হয়ে যাওয়ার পরে নাকি ওই সেলগুলো আলাদা হয় এবং রায় হয়ে যাওয়া ব্যক্তিদের আবার নাকি অন্যরকম ব্যাপার স্যাপার থাকে এবং যাদের বিচারাধীন তাদের আবার হিসেব নিকাশ নাকি আলাদা। তখন কিন্তু যুগ্মনের বিচার প্রায় শেষের দিকে, তখন তার ওই একই সেলে সেই ছিল তার সাথে। তো যুগ্মন একদিন রাতেবেলা দেখেছিল, দেখেছিল একটা ছায়া ধীরে 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 একটু মানুষের মতো হয়, আবার মানুষের চেতে আবার ছায়ার মতো অবস্থায় পৌঁছে যায়, ওর গলা কাটা। এবং সে ওই ব্যক্তির পাশে যে ঘুর ঘুর করছে, যেমনটা কুকুর বা বিড়াল ঘুর ঘুর করে ওরকম। এবং ওই ঘুর ঘুর করার সময় ওই অপরাধের শরীরে মৃগী রোগের মতো কাঁপুনি দিত। ওই অপরাধী যুম্মনকে প্রায় বলতো যে ও আর বেশি দিন বাঁচবে না, মানে অপরাধী বলতো যে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার কাছে কোনো কিছু ভালো লাগে না, এই সব কিছু আমার আর সহ্য হয় না, আমি অনেক অনেক কষ্টের ভেতরে আছি, সেইভাবে বলতো কথা। তো এইভাবে কথাগুলো বলতে থাকা অবস্থায় একদিন যুম্মন ঘুমিয়ে আছে, ওই ছেলে আরো লোক রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটলো এবং ওই অপরাধীকে না এমন ভাবে ওই পাওয়া গেল যেন মানে তার হার্ট অ্যাটাকে সে মারা গেছে। এটা ঠিক, মুখ খোলা ছিল, ওই অপরাধীর মুখ খোলা ছিল, কিন্তু যুম্মনের কথা হচ্ছে ওর ঘেড়ি ভেঙে দেওয়া হয়েছে। কারণ ওকে তো আর জবাই করতে পারতেছে না, ও তো জবাই করছিল, তো জবাইয়ের বদলে তো জবাই আর করতে পারে নাই, তো ওর ঘেড়ি ভেঙে দিছে। ও যেমন শ্মশানে দেখছে যে ওই ঘেড়ি ভাঙা শব্দ হয়, ও যেমন শ্মশানে দেখছে যে শির দ্বারা নিয়ে ওই লাফালাফি করে, মাথা খড়ি নিয়ে লাফালাফি করে, ওর শির দ্বারা একেবারে ভেঙে দিয়ে গেছে। এটা ছিল যৌবনের কথা। ওই অপরাধী, ওই দাগে অপরাধী, তখনও কিন্তু তার বিচারের প্রক্রিয়া শেষ হয়নি, জানা গিয়েছিল যেটা, সেটা হচ্ছে সে কয়েক লক্ষ টাকা পাবে, এটা তার কথা, কিন্তু টাকার অঙ্ক ছিল কয়েক হাজারের এবং এই কয়েক হাজার টাকার জন্য বিবাদ ছিল এবং ওই বিবাদটা একদমই নগণ্য বিবাদ ছিল। সেই ব্যক্তি তার টাকা দিয়ে দিবে সে অস্বীকার করেনি, কিন্তু সে প্রচণ্ড রকমের অ্যারোগেন্ট ছিল, প্রচণ্ড জেদি ছিল,
মানে এখন এটা এখনই আর প্রচণ্ড দুর্ব্যবহার করতো মানুষের সাথে, মানে ওই অপরাধী, এবং সে নিজের রাগ ক্রোধ এই সমস্ত কিছুর বশীভূত হয়ে সে তখন ওই ব্যক্তিকে তার 2 সহযোগী দিয়ে খুন করে। ওইভাবেই খুন করে, ওইভাবে গলা কেটে তার হাত পা দুজন ধরে রাখে। তার ওই 2 সঙ্গীকেও পরে পুলিশে ধরেছিল, এবং পরবর্তীতে তাদের কি হয়েছে সেইটা কিন্তু আর কেউ জানে না। না আমি জানি, না অন্য কেউ জানে, কারণ সেটা আমাদের পক্ষে জানা সম্ভবই না। দাগি আসামিদের ঘটনা শোনাবো আজ বলেছি না? আজ এই মুহূর্তে যার ঘটনা শেষ করলাম, ওই আসামি, সে দাগি আসামি, তার কিন্তু মৃত্যু হয়ে গেছে। এখন শুনবেন আরেকজন দাগি আসামির ঘটনা। যেই আসামির ঘটনা এখন আমি বলবো, এই আসামিকে নিয়ে আনা হয়েছিল অন্য জেল থেকে, আবার ওদের জেলে, ওরা যেই জেলে ছিল সেই জেলে। এই আসামির ব্যাপারে কিছু কথা শোনা যেত, মানে আসামির ধরন তো এক একজন এক এক রকম। এই আসামি দেখতে অনেকটা কম বয়সী মানুষ মনে হলো, তার বয়স অনেক, মানে তার বয়স ওই সময় 42, কিন্তু তাকে দেখলে মনে হবে 28 কি 26-এর লোক, এবং হ্যাংলা পাতলা। ওকে দেখলে বিশ্বাসই হবে না যে ও এক মা এবং 2 সন্তানকে মেরে ফেলেছে। ওই এক মা এবং ওই 2 সন্তানকে মারার পদ্ধতি ছিল আলাদা, কিন্তু সেটা নিয়ে কথা না। কথা হচ্ছে ওর নিজে থেকে ধরা দিয়েছিল, কিন্তু ওরা তো ঘুমাতে পারতো না। যখন ওদের জেলে আনে, জেলে যখন কোনো নতুন লোক আসে, কিছু কিছু লোকজন ওই ওই নতুন নতুন আসামিদের ব্যাপারে কিছু না কিছু ইনফরমেশন কিভাবে জানি পেয়ে যায়। সবাই না, ঠিক জুমনও, সেও ওই ব্যাটার ব্যাপারে ইনফরমেশন পেয়ে যায়। যখন তাকে ওই দিন জেলে ঢুকানো হয় নতুন করে, মানে এখানে শিফট করে আনা হয়, ও তখন অন্য ব্লকে ছিল। রাতের বেলা প্রচণ্ড চিৎকার, প্রচণ্ড চিৎকার এবং হই হল্লা শুরু। মানে এত হই হল্লার মাঝখানে একটা চিৎকার আসছিল, যে চিৎকারটা থামানো যেত না, এবং এটাই হচ্ছে মূল কারণ ওকে এই জেল থেকে অন্য জেল থেকে এই জেলে আনার। মূল ঘটনাটা হচ্ছে, সে যখন এখন নতুন ব্লকে এলো, মানে অন্য জেল থেকে এই জেলে এসে নতুন ব্লকে এসে ঢুকলো, ও রাতের খাবার খায়নি। কেমন জানি একদম ধ্যান দেওয়ার মতো ছিল, ওর ফোকাস কোন দিকে এটা কেউ বুঝতে পারে না। 2-1টা কিলারকে দেখলে মনে হয় যে আসলে সাইকোটিক কিলার। ওই ধরনের লক্ষণের ভেতরে ছিল, ওই সাইকোটিক কিলারের লক্ষণ। তো অন্যান্য খুনিরাও সেটা বোঝে, অন্যান্য অপরাধীরাও সেটা বোঝায়। চোরে চোরে চিনবে না তো কাকে চিনবে সে? কিন্তু রাতের বেলা প্রচন্ড চিৎকার দিচ্ছে সে, ও দাপাচ্ছে রীতিমতো। অন্য কয়েদি প্রথমে তো পাত্তা দেয়নি, কিন্তু ঘুমের একটা ব্যাপার তো রয়েছে। তো ওরা যেই ধরতে যায় না কেন, ওর সাথে জোরে কেউ পেরে উঠতে পারছিল না। ও দাপাদাপি করছে, মানে এই দাপাদাপি আপনার মনে হবে মির্গির মতো, কিন্তু আসলে তা না। ওকে জবাই করা হচ্ছে তখন, ওকে তখন জবাই করা হচ্ছে, তাও জিন্দা, তাও একবার না, বারবার বারবার বারবার। মূল ঘটনা হলো, কিছু তো জুম্মনও নিজের চোখে দেখে, আর কিছু কথা তো শোনা। মূল ঘটনা হলো, সে এক নারীর প্রতি তার মানে কুনজর ছিল। কুনজর থাকলেও ওই কুনজরকে আপনি ভালোবাসাও বলতে পারেন। তো একটা পর্যায়ে সে এতটা ডেসপারেট হয়ে যায় তাকে পাওয়ার জন্য। সে জানতো যে তার স্বামী বাড়িতে থাকে না, বাইরে থাকে। তো ওই দিন রাতে বেলা নাকি তাদের ঘরে সে ঢুকে যায়, বিছানার নিচেই ছিল, যেরকম প্রত্যেকটা টিপিক্যাল অপরাধের কাজ। এবং সে ভয়ভীতি দেখিয়ে কিছু করার চেষ্টা করলেও পরে সে আর পেরে উঠতে পারেনি। তো পেরে উঠতে পারেনি দেখে প্রথমে মহিলার ওই ওড়না দিয়ে মহিলার গলা চেপে ধরে, এবং গলা চেপে ধরার অবস্থায় মহিলা তো তারপরও শব্দ করছে কোনো রকম, ওই মহিলার মুখের মধ্যে কিছু না বুঝে সে হাত ঢুকিয়ে দেয়, সোজা তার হাত। তো মহিলা তো তখন হাতের মধ্যে দেয় বিষম কামড়। তো বিষম কামড় খাওয়ার পরেই ওই কামড় ওর মানে ওর হাতের যেই জায়গায় কামড় দিয়ে ধরে রেখেছে তো মহিলা,
ওই বিষম কামড় খাওয়ার পরপরই শরীরে মনে হয় কোনো বিদ্যুতের বেগে কোনো এনার্জি সে পেয়েছিল। মহিলার মাথাটা সে অন্য হাত দিয়ে ধরে ওই সব কিছুই মোমেন্টেই ওই বিছানার যেই একটা অংশ থাকে না উঁচু বলের মতো একটা কর্নারে, ওইটার উপরে মাথার পেছনের সাইড দিয়ে দেয় জোরে পানি, মানে অন্য হাত দিয়ে। সব স্প্লিট সেকেন্ডের ঘটনা। ওই বাড়ি খাওয়ার পর মহিলা সম্ভবত একটু কনসিয়াসনেস হারিয়ে ফেলে তারপরও সে চেষ্টা করে, কিন্তু তার ওই চেষ্টাটা সে বিফলে যায়। মানে ওই চেষ্টাটা হচ্ছে যে সে তাকে ওই যে মাথায় আরো কয়েকবার বাড়ি মারার চেষ্টা করে, মানে অন্য কিছু না, তখন তো মাথায় অন্য রক্ত চেপে গেছে। আরো বেশ কয়েকবার বাড়ি মারার চেষ্টা করে। মানে মহিলার নিঃশ্বাস নিচ্ছে তখনও, মহিলা নিঃশ্বাস নিচ্ছে ওই অবস্থায় বাচ্চা একটা নাকি ওই মানে ছোট বাচ্চা, তো 2-2.5 মাস বা 2-2.5 বছর বাচ্চা বয়সটা আসলে বোঝা খুব কঠিন। 2-2.5 মাস বা 2-2.5 বছরের, যাই হোক, ও কান্না করে ওঠে। মানে ঘুম থেকে ওই বাচ্চাটা যেভাবে জেগে ওঠে ওইভাবে, তো ওই কান্না তো থামাতে হবে যদি মারা না থামায়। আর অপরাধী যখন অপরাধ করে সে চারপাশে এক ফোঁটা শব্দ শুনতে চায় না। অপরাধী অপরাধ করে ফেলার পরে সে নিস্তব্ধতা খোঁজে যাতে আশপাশে কেউ টের না পায়। অপরাধীর সাইকোলজি কিন্তু তখন অ্যাক্টিভেট হয়ে যায় এইভাবে যে একদম চুপ। আশপাশে কেউ যদি একটু কোনো কিছু শুনে ও কি যদি দেয় তুই ধরা খেয়ে যাবি, এই কান পড়া তখন দিতে শুরু করে আমাদের সাথীরা। তো ওই বাচ্চার শব্দ থামাতে হবে তো। মুখ চাপা দিয়ে ধরলো হচ্ছে ওই হাঁটুর কাছে, মাথার মাথার উপরের অংশটা, মানে আমাদের মাথার তালু আর কি, মাথার তালু হাঁটুর কাছে, এবং এক হাত গলা এবং আর এক হাত দিয়ে থুতনি চেপে ধরে রেখেছে। মানে গলাটাও চাপ দিয়ে ধরে রেখেছি, থুতনি চেপ মানে মুখ যত শব্দ না বের হয় ওভাবে লক করে ধরে রেখেছে। তো বাচ্চাটা মারা গেছে তখনই। তো অন্য বাচ্চা তখনও ঘুমে, তো মহিলা তখনও নিঃশ্বাস নেয়, এবং নিঃশ্বাস নেওয়ার এক পর্যায়ে মহিলার নিঃশ্বাসের শব্দটা এরকম হয়ে যায় যে গলা কাটা নাক ডাকার মতো। মানে মানে গলা কাটা নাক ডাকা অনেক ভয়ঙ্কর। ওই নাক ডাকা শুনলে মানুষের ভিতরে ভয় ঢোকে তখন। তো এই গলা কাটা নাক ডাকার মতো করে সে নাক ডাকছে, মানে সে ডেসপারেটলি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে আর কি, ভিতরে তার কলকব্জের সমস্যা হয়ে গেছে। এটা থামাতে হবে তো, কী করবে সে বুঝে উঠতে পারছে না। ওই অবস্থায় সে দৌড় দেয় রান্নাঘরে, এবং রান্নাঘরে দেখুন কিলারের সাইকোলজিটা দেখুন, সে জানে না রান্নাঘরে কোথায় বটি, কিন্তু সে সেখানে যে সে রান্নাঘরে ঢোকার আগে সে বুঝতে পারছে বটি কোথায়। এই ইনফরমেশন কে দেয় তাদেরকে ভেবে দেখেন একবার। তো হাতের কাছে সে পেয়ে যায় বটি, তাকে বেশিক্ষণ খুঁজতেই হয় না, মানে ঢুকেই পেয়ে গেছে বটি, সে জানতো বটি কোথায়। এরকম একটা অবস্থা। বটি নিয়ে সে এলো, ওই সাইড ওয়ে থেকে মহিলাকে সে জবাই করে, মানে সাইড ওয়ে থেকে, মাছ বরাবর না, মানে চিত অবস্থা না, সে কাত হয়েছিল ওই কাত হয়ে অবস্থা, মানে কাত হওয়া অবস্থায় সে মহিলাকে জবাই করে দেয়। তো যখন সে প্রথমবার টান দেয়, তার ভাষ্য হচ্ছে সে যখন প্রথমবার টান দেয় তো সে যখন দেখলো কি জানি তারের মতো ছিঁড়ে গেল, চামড়া ফাঁক হয়ে গেল, রক্ত বের হয়ে আসছে আর কি জানি দেখা যায়, তো সে ভয় পেয়ে গেল প্রথমবার। কিন্তু মহিলা ছটফট করছে আর ওই মহিলার চোখ খুলে গেছে, মহিলার চোখ ওর দিকে এমনভাবে তাকিয়ে আছে মহিলা, আর কেমন জানি শব্দ করছে, এবং ওই গলা কাটা অবস্থা মহিলা উঠে পর্যন্ত গিয়েছিল। ধরা খেয়ে যাবে তো মহিলাকে সে আবারও নিচে নামালো, জাপটে ধরলো এবং ওই হাঁটু দিয়ে তাকে চেপে ধরলো, আর চোখ বন্ধ করে শুধু টান দিয়েছে, আর কিচ্ছু যায় না সে। ওই টান দিচ্ছে কতক্ষণ ধরে সে জানে না, তার রহস্য হচ্ছে এটা, সে শুধু টেনে গেছে। আর ওর শরীরের নিচে ভূমিকম্প হচ্ছিল, কারণ মহিলার উপরে তখন। ওই তারপরে ডরে সে মহিলার দিকে তাকায়নি, কিন্তু তার ভেতরে কিছু একটা কাজ করছিল, সে কেন জানি না বিছানার উপরে উঠলো। ওই আরেকটা বাচ্চা যে ছিল ওর ওই মাথা তালুর কাছে হাঁটু রেখে মুখ ওই থুতনি ভাবে ধরে বটি গলার সামনে রেখে চোখ বন্ধ করে চালিয়ে দিয়েছে। আর সেইম ওইভাবেই ও যে বাচ্চাটাকে আগে গলা চাপ দিয়ে ধরেছিল ওই বাচ্চাটার উপরে গলা কেটে দেয়। এখন
পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু নিজের গায়ে লাগা রক্ত থেকে তো কেউ পালাতে পারে না সহজে। প্রথমে একটা পুকুরে কাপড় পাওয়া যায়, দেখুন চালাক তো আর না, তাই না? প্রথমে একটা পুকুরে কাপড় পাওয়া যায়, কাপড় দেখে শনাক্ত করা যায় যে কাপড়টা কার, কারণ কাপড়ের গায়ে তখনও রক্ত লেগে আছে। আপনি যত কিছু করেন না কেন, কোনো কোনো সময় ছোট্টখানি আলামত থেকে যাও, তো কাপড় যে ফেলে দিয়েছিল ওর ওই এক পাশে একটু রক্ত লেগেছিল উপরের দিকে, যে কাপড়টা তখনও উপরে হাওয়ার কারণে ডুবেনি। দেখুন আল্লাহর কি, মানে আল্লাহ কিভাবে কর্মফলটাকে ফেরত পাঠান, ও ধরা খেয়ে যায় ওই জন্য। কিন্তু ওর পর থেকেই শুরু, ততক্ষণ পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি যতক্ষণ পর্যন্ত এদের দাফন দেওয়া হয় নাই। দাফন দেওয়ার আগ পর্যন্ত সব ঠিক, মানে ওর সাথে কিচ্ছু হয় নাই। দাফনটা যেদিন দিল সেই দিনই প্রথমবার ও যখন থানা থেকে অন্য এক জেলে ছিল, ওই প্রথমবার সে এই তিনজনকে সে দেখতে পায় ওর পায়ের কাছে। তো পায়ের কাছে দেখতে পায়, এরপর থেকে মানে বাচ্চারা দুই পা ধরে, মানে আর দুই হাত ধরে, মানে দুই বাচ্চা হাত ধরে আর পা ধরে, আর মহিলা ওর বুকুর উপরে উঠে, ও যে চোখ বন্ধ করে শুধুমাত্র বটি নাড়িয়েছিল না, ওকে ওইভাবে জীবন্ত জবাই করতে থাকে, একেবারে জীবন্ত জবাই করতে থাকে। এবং ও না পারে ঘুম থেকে উঠতে, না পারে ঘুম ভাঙতে, মানে ওর কাছে সেটা জীবন্ত, এবং সে ব্যথাগুলো টের পায়। এই জন্যই সে হাত পা ছড়াছড়ি করতে থাকে এবং প্রচণ্ড জোরে চিৎকার করে বাঁচার জন্য, কিন্তু তার গলা কাটাই হচ্ছে বারবার। রাতের বেলা নাকি ওর এই অবস্থা হয়ে যেত যে ও কাউকে চিনতে পারতো না, ও শুধু ওই মহিলার নাম নিত, মানে ছেড়া দাও, মানে ও আঞ্চলিক ভাষায় সাইরা দাও, এইটা করো ওইটা করো, মানে সাইরা দাও, মেন কথা হচ্ছে ছেড়া দাও। ওইভাবেই ওকে মানে জবাই করা হতো আর কি, জীবন্ত অবস্থায়। তো একদিন ওর সাথে কথা হয়, মানে রেগুলার বেসিসে কথা বলা তো সম্ভব না, একদিন কিভাবে জানি কথা হয় ওর জুম্মনের। জুম্মন যেটা দেখে, মানে জুম্মন যেটা দেখতে পায়, এই ছেলেটা বয়স তো 40-এর মতো, মানে এখন দেখতে তো মনে হয় যে 25-26-27, ওর কেমন জানি হায়াত শেষ। মানে জুম্মন এটা কিভাবে জানি বুঝতে পারে, মানে এটা জুম্মনের অ্যাবিলিটি না, জুম্মন কিভাবে জানি বুঝতে পারে যে ওর হায়াত শেষ। তো জুম্মন কাছে যে ছিল যে তুই তো আর বেশি দিন বাঁচবি না। যখন জুম্মন এই কথাটা বলে যে তুই তো আর বেশি দিন বাঁচবি না, ওই সময় তো ছেলেটা তার দিকে তাকায়। জুম্মনের এমন একটা অনুভূতি হয় যে ওর হাতে যদি কিছু থাকতো ওর ওই পেটের ভেতরে তখন ঢুকিয়ে দিত। মানে এটা জুম্মনের কথা, যে আমি এরকম টের পাইলাম যে মনটা চাইলো ওর পেটটার মধ্যে ছুরিটা ঢুকাই দিই, এভাবে বলতো সে। কিন্তু ওর হাতে তো ছুরি নেই, জেলে তো এগুলো পাওয়া যায় না। পাওয়া যায় ঠিকই, মানে ব্যবস্থা করতে হয়, আর জেলে অনেক ঘটনাই ঘটে, আর তখন তো তার হাতে ছিল না। তো প্রায় চিৎকারের শব্দ আসতো। তো পরে অন্যান্য কয়েদিরা মিলে একটু তোষামত করলো আর কি, জেলের যে অফিসার থাকেন তাকেও তোষামত করে ওকে এখান থেকে সরানোর কথা বলছিল। তো স্পেসিফিক যেদিন রাতের কথা, ওই দিন রাতে কিছু সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি টের পায় সবাই। ওই ব্লক, যে ব্লক এসেছিল সেই ব্লকের সামনের ব্লক, পরের ব্লক এবং এর পরের ব্লক, এই 4 ব্লকে প্রত্যেকটা কয়েদি সুপার ন্যাচারাল মুভমেন্ট টের পায়। প্রথম টের পায় হচ্ছে একটা কয়েদি, যে কয়েদি টের পায় এরকম যে হামাগুড়ি দিয়ে বাচ্চা যাচ্ছে এবং ওই মানে গিলগিল গিলগিল হাসি দিতে যেতে, মানে অনেক সময় বাচ্চারা আপনি বলেন না যে আসো আসো আসো, ওর মতো একটা মানে এরকম একটা হাসি দেয় না, ওই হাসি দিতে দিতে হামাগুড়ি দিয়ে যাচ্ছে একটা বাচ্চা। এমনকি পাহারায় থাকা এক ব্যক্তিও নাকি দেখেছে বাচ্চা কোন দিকে যায়, ওই ব্লকের দিকে, যে ব্লকের দিকে ওই অপরাধী ছিল ওই ব্লকের দিকে যায়, এই ব্লক পার হয়ে। এখন জুম্মনেরা হচ্ছে 4 নম্বর ব্লক এক হিসেবে, ওই অপরাধী তখন 2 নম্বর ব্লকে। প্রথম দিকে গেল, একটা মহিলার গর্জনের মতো শব্দ শোনা যায়, মানে এটা কোনো স্পেসিফিক চিৎকার না, এরকম একটা কিছু, মানে যেটা শব্দটা ছড়ায়া যায় ওই ব্লকে, ওই ব্লক থেকে সামনের ব্লক, এর পরের ব্লক, এমনকি প্রথম ব্লকটাও,
এই 1 2 3 4 ব্লকে এই শব্দটা ছড়া যায়, হ্যাঁ, এরকম একটা শব্দ, মানে মহিলার। তো গার্ড না ডরে ওইখান থেকে সরে যায় সাথে সাথে, মানে ভাড়নায় গ্যাস অফ করছে, ওই দৌড় দেওয়া ভেঙে গেছে। জেলে অনেক সময় কিছু কিছু ঘটনা তো ঘটে। এখন 2 নম্বর ব্লকে, যে ব্লকে ওই অপরাধী থাকতো, ওর তখন মানে ওর তো রুটিন ছিল যে দাপাবে, ও তখন বসে পড়লো। বসে পড়ে বলল যে মানে আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছো তোমরা, মানে কথাটা হচ্ছে এটা যে আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছো। তারপরে আশপাশের লোককে তাকে বললো যে ওই যে আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। 2-1 অপরাধী তখন জাগলো আর কি, তাদেরকে বললো যে মানে আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। এখন সে 2জন তো পাত্তাই দিল না, 2-3 আর কি পাত্তা দিল না আর কি, মানে আশপাশে সব মিলে আর কি, তারা তো পাত্তা দিচ্ছে না, কিন্তু সে চিৎকার করে বলছে যে নেওয়ার জন্য আসছে, নেওয়ার জন্য আসছে। ও তখন চিৎকার করছিল যে মানে কে আছেন ভাই, আমরা বাঁচান, আমরা নিয়ে যাওয়ার জন্য আসছে। ওই ওই 1 2 3 4 ব্লকে ওই রাতে 3য়বারের মতো হ্যাঁ এরকম একটা শব্দ আসে, মানে মহিলা মানুষের ক্রোধ কিন্তু শব্দ নাই, মানে এটা হচ্ছে হাওয়ার মাধ্যমে ক্রোধ, তার দীর্ঘ নিঃশ্বাস ফেলার বা কোনো কিছুর। তো ওই দিন একটা শব্দ দূরের ব্লকের মানুষ শুনতে পায়, তা হচ্ছে বাচ্চার হাসির শব্দ, এরপরে ধস্তাধস্তির শব্দ, এরপরে কেমন জানি এক অদ্ভুত এরকম শব্দ। আবারও বলি এরকম শব্দ। ও কিন্তু আজকে দাপাচ্ছে না, ওই একবার দাপানোর পরেই, ওই দাপানোর পরপরই কিন্তু ওই 3য়বারের মতো হ্যাঁ শব্দটা আসছিল। এরপর ওর দাপানি শেষ, ও কোনো কথা বলছে না। এখন সকালবেলা আর কি ওকে হাত বসা অবস্থায় পাওয়া যায় ডেড। অনেক সময় দেখবেন যে কুকুর যখন মারা যায় ওর জিভ বাইরে বেরিয়ে আসে, বা অন্য কোনো প্রাণী যদি মারা যায় জিভ বাইরে বেরিয়ে এসে ডান পাশে বা বাম পাশে পড়ে যায়। ওর জিভ বেরিয়েছিল এরকম কামড় দেওয়া অবস্থায়। তো ওকে ওইখান থেকে নিয়ে যাওয়া হয়, কারণ ডেড, হাত বসা অবস্থায় শক্ত হয়ে গেছে বডি, ওইখান থেকে ব্যবস্থা করে নিয়ে যায়। ঠিক আছে, ভালো। 2 দিন কিছু হয় না, কিন্তু এটা জুম্মনের কথা যে 2 দিন তো কোনো কিছু সে টের পায় না। কিন্তু এই আজকে যে দিনের কথা সে বলবে আর কি, এই আজ ওর ব্লকে তখন রাতের বেলা চুপচাপ শুয়ে আছে, মানে কিছু একটা ভাবছিল। আচমকা ও দেখে যে ও ব্লকের সামনে দিয়ে একটা বাচ্চা গেছে, সাথে সাথে উঠে সে ওই দিকে আসলো, একটু কাত হয়ে এদিক সেদিক দেখার চেষ্টা করলো যে কোন দিকে গেল বাচ্চা। বাচ্চারা যে সময় যায় ওইটা তো আন্দাজ করা যায় যে ওর উঠে আসতে এবং বাচ্চা পার হতে গেলেও ও দেখে ফেলবে, কিন্তু বাচ্চাকে সে দেখে না। তো এদিক ওদিক তাকাচ্ছে না, আচমকা বাম দিক থেকে একেবারে স্লো মোশনে একটা মহিলা পার হচ্ছিল, কি ও তো তাকিয়েছিল বাচ্চার দিকে, তো ও স্বাভাবিকভাবে ওর নজর ডান দিকে, ও তো ওর বাম দিকে কি করছে জানে না। তো মহিলাকে পার করে ঠিক একটু সামনাসামনি আসলো এবং থমকে দাঁড়ালো, তার দিকে তাকালো, এবং ওই সময় ও ওই মহিলার দিকে তাকালো। ওই মহিলার সাথে ও চোখাচোখি হয়। তখন মহিলা কিন্তু স্লো মোশন এসেছিল, তার গলা কাটা, এবং ওই মহিলা কিছু সময়ের জন্য ওর দিকে মানে চোখাচোখি ওইভাবে তাকিয়ে রইল। আচমকা তার চেহারা বদলে গেল, মানে একটা সাক্ষাৎ ভয়ঙ্কর নারী মূর্তি হয়ে গেল। তার চোখের মনি কেমন জানি বড় হয়ে গেল, চোখের সাদা অংশ গায়েব হয়ে গেল, ওর মাঝখানে একটু জানোয়ারের মতো চোখ, যেরকম স্টার গেজিং চোখ হয় ওরকম হয়ে গেল। ও তেড়ে এলো, ওই মহিলা ওর দিকে, ওকে ধরে ফেলেছে, জুম্মনকে প্রায় ধরে ফেলেছিল, কিন্তু জুম্মন পিছিয়ে যায়। পিছিয়ে যাওয়ার পরে জুম্মন কি জানি মনে করে ওকে বললো আয় আমার কাছে আয়, কিন্তু ওই মহিলা পরে ওর কাছে আসেনি, মানে ধরার চেষ্টা করেছিল, পারেনি। মহিলা ওই বড় বড় চোখ দিয়ে ওর দিকে তাকিয়ে থেকে ওইভাবে সে হেঁটে হেঁটে পার হয়ে যায় ওই 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 জায়গাটা।
এরপরে আবার একদিন রাতের বেলা ওই যে ব্লকে এসেছিল, ওই যে ২ নম্বর ব্লক, ওই ২ নম্বর ব্লকে যখন অন্য লোক ছিল ওই জায়গাতে না আবার রাতের বেলা না অ্যাবনর্মাল চিল্লাচিল্লি শব্দ শুনতে পাওয়া যায়। মানে একটা ঘটনা ঘটেছে সেইটা নিয়ে চিল্লাচিল্লি করছে কেউ ওইখানে। পরবর্তীতে জানা যায় সেটা হচ্ছে যে নতুন আরো ২ জন কয়েদি এসছে ওইখানে, ওই ব্লকে। এখন ওটা রুম নাকি একসাথে থাকে কিনা এটা আমার খেয়াল নাই। এটা আমি জিজ্ঞেস করিনি আসলে। তো ওই ব্লকে যখন নতুন লোক ২ জন এসছে, ওই ২ জনের ভিতরে প্রচণ্ড মারামারি হয় এবং ওই মারামারি থেকে চিৎকারে চেঁচামেচির সূত্রপাত। কিন্তু মারামারি কেন হয়? মারামারি এই জন্য হয় যে ওই নতুন ২ জন তো একজন আরেকজনকে চেনে না। তো এক অপরাধী নাকি আরেক অপরাধীর উপরে উঠে যেয়ে ওর মাথাটা ও তালুর সাইড হাঁটু দিয়ে আটকায় এবং ওই থুতনির সাইড হাত দিয়ে আটকে গলা টিপে ধরার চেষ্টা করে। এটা হচ্ছে যে কারণ। পরে আবার সেই ২ জনকে আলাদা করে দেওয়া হয়। ওই 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 ব্লকে যে একটু সমস্যা তৈরি হয়েছে, মানে ওই সাইকোটিক কিলার আসার পরে, ওই সাইকোটিক কিলারের ওইখানে মৃত্যুর পরে যে একটু সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যার জন্য যে কোনো সলিউশন নেবে এইটা কখনো কল্পনা করাই উচিত নয়। এটা জেল, ওইখানে কেউ ভালো থাকার জন্য আসে না। এবং ওইখানে আপনার রোগ হলেও আপনার ট্রিটমেন্ট করার মতো কাউকে পাবেন না। অনেক সময় হয় কি যে একদম মরা মরা অবস্থা হয়ে গেলে যদি অফিসারদের একটু দয়া হয়, অফিসাররা আর কি যদি জানতে পারে তাহলে তারা পাঠিয়ে দেয়। অফিসারের নিচে যারা রয়েছে ওরা মানুষই না, ওরা অমানুষ, ওরা স্রেফ অমানুষ। কারণ থাকেই অমানুষদের ভেতরে, তো অমানুষদের গুণ আসবে না তো কার গুণ আসবে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু ওই ব্লকের যে সমস্যা তখন যে শুরু হলো, ওইটা শেষ হতে হতে অনেক দেরি, অনেক 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 অনেক। এর মধ্যে নাকি ওই ব্লকে তো সমস্যা হচ্ছে, ওই ব্লকে ওই রকম চিৎকার চেঁচামেচি শব্দ আসতো, যাদেরকে রাখা হতো ওরা কোনো না কোনো ওই একই রকমের ঘটনার কথা বারবার বলে যাচ্ছিল। এর মধ্যে অন্য আরেকটা ব্লকে আরেকটা সমস্যা দেখা দিল। এই সমস্যাটা কিভাবে দেখা দিল? একজন লোক এসেছিল যার হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ওই ওই ব্লকেই। কিন্তু তার ওইখানে আসাটা মানে একটা কারিগরি মিস্টেক ছিল। মানে ওই ভদ্রলোকের মানে এইখানে আসাটাই ছিল একটা দালিলিক মিস্টেক, মানে পেপার সংক্রান্ত ভুল। মানে তার তো জেলে আসারই কথা ছিল না, মানে তাকে জাস্ট ধরা হয়েছিল সে অন্য জায়গায় থাকবে বিচারাধীন অবস্থায়। কিন্তু সে পার্মানেন্ট খুনি যারা বা পার্মানেন্ট যেই জায়গায় অপরাধীদের রাখা হয়, এই কাগজের মিস্টেকের কারণে সে সেখানে চলে আসে। এখন এটা তার অপরাধীর পক্ষে বোঝা কঠিন। অপরাধীর কাজ হচ্ছে কি যে পুলিশ যখন তাকে নিয়ে যাবে তখন তাদের সাথে যেতে হবে এবং নিয়ে আসলে তাকে সেখানে ঢুকে দেওয়া হবে, এইটি। ওই ব্যক্তি মারা যান। ওই ব্যক্তি রাতেবেলা মারা যাওয়ার আগে কিছু অদ্ভুত কথা বলছিল বারবার এদিক ওদিকে সবার উদ্দেশ্য করে। উত্তরের থেকে আগুনের গোলা আসে, উত্তর থেকে আগুনের গোলা আসে, এইখানে যেইখানে আগুনের গোলা পড়বে ওইখানে আগুন লেগে সব কিছু ভস্মীভূত হয়ে যাবে। আর দক্ষিণ থেকে আসবে ঠান্ডা হাওয়া, ওই দক্ষিণ থেকে আসা ঠান্ডা হাওয়া যার গায়ে লাগবে সে বরফের মতো পাথর হয়ে যাবে। পূর্ব আর পশ্চিমে তাকালে জান্নাত আর জাহান্নাম। আমি যাব পূর্বে জাহান্নামের দিকে, পশ্চিমে লেগে জান্নাত। তোমরা যে যেখানে থাকো না কেন তোমরা শুধু পশ্চিমে যাবা, পূর্বে উত্তরে দক্ষিণে খালি বিপদ। একটা না, দুইটা না, তিনটা না, 4টা বিপদ। উত্তরে দক্ষিণে পূর্বে খালি বিপদ আর মধ্যিখানে বিপদ। যাওয়া লাগবে শুধুমাত্র পশ্চিমে, ওই জায়গায় জান্নাত। তোমরা যে যেখানে থাকো না কেন শুনে রাখো আমার কথা, উত্তরে দক্ষিণে পূর্বে বিপদ, মধ্যিখানে বিপদ। বিপদ খালি এক কানে নাই, সেই জায়গা হইল পশ্চিম, ওইখানে গেলে জান্নাত পাবা। সেই কথাটা সে বলছিল বারবার। এইভাবে সে চিৎকার করে কথা বলছিল। তারপরে নাকি তাকে আরেকটা কথা বলতে শোনা যায়, তাও চাই এখানে সর 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 সর। আমার গরু আসবে, আমার গরু আসবে, গোয়াল ঘরে গরু ঢোকাবো, দুধগুলা কালকে সকালে নিয়ে বাজারে যায় বিক্রি করে মোটা টাকা পয়সা কামাই করে আনবো। অনেকদিন ধরে ভাত খাওয়া হয় না, ভালো সালন, সেই কথাটা বলেছে, ভালো সালন দিয়ে ভাত খাওয়া লাগবে।
ওই রাতটা সে বকবক করে গেছে নিজের মতো। একেবারে যতটুকু বকবক একটা মানুষ করতে পারে, যতক্ষণ পর্যন্ত তার ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত সে বকবক করে গেছে এবং এরকম কথাবার্তা বলে গেছে। কিন্তু সে বারবারই কিন্তু ওই কথাটাই বলছিল যে পূর্বে বিপদ, দক্ষিণে বিপদ, উত্তরে বিপদ, মধ্যে বিপদ, কেবলমাত্র পশ্চিমে নাই বিপদ। যখন এই হিসাবটা মানে মাথার মধ্যে নিল জুম্মন, সে হিসাব করে দেখলো যে কোন ব্লক কোন দিকে। তো সে হিসাব করতে শুরু করলো। লোকটা বলল যে উত্তর থেকে আগুন আসবে, দক্ষিণ থেকে ঠান্ডা বাতাস। উত্তরের আগুন হচ্ছে ঠিক এখন সে যেই জায়গার এখন জুম্মন যেই দিকের ওই দিকটা উত্তরে, দক্ষিণে ঠান্ডা বাতাস ওইটা ওই সেল যে সেলে ওই লোকটা মারা গেছে, বা যে সেলে পরবর্তীতে অ্যাক্টিভিটি হচ্ছিল, ওই যে সাইকোটিক কিলারটা যে সেলে মারা গেছে। পূর্ব বা কোন দিকে জানেন? পূর্ব তো ঠিক এই যে এই 1 2 3 4 সেলের মাঝখানে যদি কোনো সেল থাকতো, ওই সেল পূর্ব দিকের সেল। এখন বলা হচ্ছে যে পূর্ব দিকে থাকা জাহান্নাম, তার কথায় যে পূর্ব দিকে আছে জাহান্নাম, আর মধ্যিখানে বিপদ। মধ্যিখান বলতে কোন জায়গাটা? এখন এই মধ্যিখান হিসেব করতে যা খেয়াল করে দেখলো যে মধ্যিখান হচ্ছে ওই জায়গাটা, যে জায়গাটা সে যখন দেখলো ওই যে জুম্মন দেখেছিল যে বাচ্চা ক্রল করে যাচ্ছিল আর মহিলা যে সেখানে ছিল, মহিলা যে কেউ দাবিয়ে ধরার চেষ্টা করেছে। তো উত্তরের রাস্তা কোথায়? পশ্চিমে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, এটা যেমন ওই সময় খেয়াল করে না, কিন্তু পরে খেয়াল করেছিল, সেটা পরেই বলতে হলে। তো লোকটা এইভাবে ছড়া বলে যাচ্ছে। সকালবেলা তাকে পাওয়া গেল সে শুয়ে রয়েছে, কিন্তু তার মৃত্যু হয়ে গেছে অনেক আগেই। তো তার মৃত্যু হয়ে গেছে, তার লাশ নিয়ে যাচ্ছে, ওইটা জুম্মনও দেখলো, বাকি লোকজন যা আছে আশপাশে তারাও দেখলো। তো ওই সময় তো তার ওই ছন্দ বা ছড়ার হিসাবটা মাথায় আসেনি। পরে যে বিকালবেলা এই ছড়ার হিসাবটা তার মাথায় আসে, তখন সে ক্যালকুলেট করে, এবং এতক্ষণ পর্যন্ত যেটা ক্যালকুলেট করেছে সেটা তো আমি তোকে বললামই। এবার মধ্যিখানের বিপদ কোনটা? মধ্যিখানের বিপদ হচ্ছে সেই যে মহিলা আর ওই যে বাচ্চা দেখেছে না, এই মধ্যিখানের বিপদের ভেতরেও কিন্তু ওই সেলটা ছিল, যে সেলটা ওই জায়গায়, যে সেলে ওই ব্যক্তি বসে বসে সে ছড়াটা বলছিল গত রাতে। এইখানে কিছু একটা এখন হয় আমদানি হয়েছে, বা হয়তো ঘটবে, বা এমন কোনো কিছু যেটার ইশারা ইঙ্গিত ওই লোক দিয়ে গেল। পূর্বে জাহান্নাম, উত্তরে আগুন, দক্ষিণে ঠান্ডা বাতাস, আর হচ্ছে পশ্চিমে জান্নাত, মধ্যিখানে বিপদ। এখন উত্তরের আগুন কে বা কি জিনিস বোঝায়? দক্ষিণের ঠান্ডা বাতাস কি বোঝায়? এই বোঝাবুঝির হিসাব বসে বসে করতে লাগলো। সাডেনলি ওর ধ্যান বদলে গেল। এতদিন সে ছিল একজন খুনি, কিন্তু তার তো অ্যাবিলিটি আছে, দেখার অ্যাবিলিটি আছে দেখে সে চিন্তা করতে লাগলো যে এটা এমন কোন ঘটনা ঘটতে পারে। কিন্তু জেলটা তো আর তার নিজের সম্পত্তির এলাকা না, এখানে তো সে অপরাধী, এবং তাকে তো ডান্ডা দিয়ে বাড়িও মারা হয়। তো সেলে ঢুকিয়ে দেওয়া হয়, এবং প্রত্যেকদিন রাতের বেলা এখন ঠিক ওই যে মধ্যিখানে যে জায়গায় ওই ব্যক্তি মারা গিয়েছিল ওই সেল, তারপরে যেদিক দিয়ে যে মহিলা ওকে ধরার চেষ্টা করেছিল, এই যে মধ্যিখান অঞ্চল, এই মধ্যিখান অঞ্চল বা এই মধ্য অঞ্চলে ওই মহিলার অ্যাক্টিভিটি আর ওই বাচ্চার ক্রল করে যাওয়ার অ্যাক্টিভিটি জুম্মন একেবারে টের পায়। এর মধ্যে একদিন নাকি রাতের বেলা ওর ওই ব্লকের সামনে ওই মহিলা দাঁড়িয়েছিল, জুম্মনের সাথে একদম চোখাচোখি, একদম জুম্মন এদিকেও তাকায় না ওদিকেও তাকায় না। জুম্মন নাকি মনে মনে বলেছিল, এটা গালি দিয়ে বলেছিল, তো সাহস থাকলে তুই আমার কাছে আয়, ওগুলো তো কিছু করতে পারছস, কারণ ওরা তো সব ভিতর দিয়ে, আমি বরফ করলে মানুষ কাটছি, তুই আমারে ডরাস, তোর আমি কাইটটা ছিল্লা এ জায়গায় শেষ করে দেবো, পারলে আমার সামনে আয়। এইভাবে নাকি সে ওই মহিলাকে ওইভাবে দেখলে ভেতর থেকে সে এই ভাবটাই প্রকাশ করতো, মুখ দিয়ে না।
তার দিকে চোখ রেখে চোখের মাধ্যমে সে নাকি তাকে বুঝাতো। এটা জুম্মন কিভাবে বুঝাতো সেটা বোঝানো আপনাদেরকে এই মুহূর্তে কঠিন। মানে তার যত থট প্রসেস রয়েছে সে সেটাকে ম্যাগনিফাই করতো বা সেটাকে অ্যাম্পলিফাই করতো, যেটাই করতো সেটা তার চোখের মাধ্যমে সেই মহিলার কাছে সেই থট প্রসেসটা সে পৌঁছে দিত, মুখ না নাড়িয়েই। কিন্তু এই জায়গাটা হলো জেল। জেলে 90% লোক যারা থাকে তারা হচ্ছে নরপিশাচ। এইখানে নেগেটিভিটিতে ভরপুর। এইখানে নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি তার পিক লেভেলে থাকে। একজন কয়েদিও আপনি পাবেন না যে তার ভেতরে কোনো পজিটিভ সাইন রয়েছে। শতকরা 100 জনের ভেতরে 90 জনই এক একজন দানব, পটেনশিয়াল দানব তারা। যারা দেখলে মনে হবে এর সাথে বসে তো চা খাওয়া যেতে পারে, এর সাথে বসে ভাত খাওয়া যেতে পারে, এর সাথে বসে কোথাও আড্ডা দেওয়া যেতে পারে, কিন্তু সেই ব্যক্তি ক্যাপেবল আপনাকে কেটে টুকরো টুকরো করার। এবং সেই অবস্থায় আপনাকে যখন কেটে টুকরো টুকরো করবে, ওই সময় তার মনস্তাত্ত্বিক অবস্থা কীরকম থাকবে জানেন? তার মাথায় থাকবে কি যে সে আপনাকে খুন করেছে কীভাবে, সেই অতীতকে সে বারবার রিকল করবে, সেই অতীতকে সে বারবার দেখবে আর আপনাকে তখন টুকরো টুকরো করবে। পটেনশিয়াল দানব হচ্ছে এরা। এবং যখন এমন একটা পরিবেশ পেয়ে যায় এই ধরনের এন্টিটি, যাদের অবস্থান এই মুহূর্তে দেখলে মনে হবে যে আরে এটা তো সেই মহিলা এবং তার 2 সন্তান, কিন্তু তা কিন্তু না। এখানে অনেকগুলো ব্যাপার একই সময় ঘটতে পারে। হতে পারে যেটা সেই ব্যক্তি যে হচ্ছে সেই সাইকোটিক কিলার যার মৃত্যু হয়ে গেছে। হতে পারে সেই সাইকোটিক ব্যক্তির উপরে কোনো কিছুর প্রভাব ছিল যেটা এখন এইখানে বিস্তার করেছে এবং নিজেকে একটা রূপ দিয়েছে। আমি বলছি না কোনো আত্মা বা রূপ, এটা সম্ভব না। আমি বলছি পটেনশিয়াল মেমোরি এবং পটেনশিয়াল এন্টিটিদের আনা জানা, এই সমস্ত কিছু একসাথে একত্র হয়ে একটা টাইমে এসে একটা এনার্জিতে রূপান্তরিত হয়ে দেখা দেওয়া। কোনো কিছু অসম্ভব না, কারণ সুপার ন্যাচারালকে বোঝার মতো অ্যাবিলিটি সবার ভিতরে নেই। সুপার ন্যাচারাল এটা একদমই সুপার ন্যাচারাল, এটা ন্যাচারাল কোনো ইভেন্টই না। এই যে চুম্বন, সে কিন্তু প্রতিটা দিন ওই একইভাবে ওই নারীকে, মানে ওই সুপার ন্যাচারাল এন্টিটিকে সে বারবার বারবার প্রলুব্ধ করার চেষ্টা করে, প্রভোগ করে যে তার কাছে আসার জন্য। কারণ ওর আর জীবনে কোনো লক্ষ্য এখন নেই যতক্ষণ পর্যন্ত জেলে রয়েছে। প্রায় ওর মা ওকে বলতো যে তুই এই সমস্ত আকাম কুকাম করে করে বেড়াস কেন, এই জায়গায় আইসাও তুই ভালো হইলি না, তুই এই জায়গায় আইসাও তুই ভালো হইলি না, আর তুই যে কেন বাইতে আসিস সেইটাও আমি বুঝি না, তুই মরস না কেন, তুই ওরা ডাক দিয়ে না ওরা বল যে তোর গলাটি বদল যেতে মেরা ফেলে। ঠিক এইভাবে নাকি ওর মা কথা বলতো এবং ওই লাঠিতে বাড়ি মারত। পাশের লোকজন সবাই ঘুমে, সে জাগ না। সে জাগ না, গরম ঠান্ডা শীত বৃষ্টি জেলে বোঝা যায় না সহজে। গরমকালে গরমকে যেমন বোঝা যায়, শীতকালে শীতকে বোঝা যায়, কিন্তু বৃষ্টিকে বোঝা যায় না সহজে। কিন্তু ওই একদম নির্ঘুম সময়তে যমুনার হাতে করণীয় যখন কোনো কিছু নেই, তখন সে যখন একটা লক্ষ্য পেয়ে গেল, এখন মানে এই এন্টিটি কি জিনিস এটা জানার যে লক্ষ্য, এই লক্ষ্যে তো সে এখন একদম অবিচল অটল। তালাশ করার চেষ্টা করছে ঘটনা কি, তালাশ করার চেষ্টা করছে যে এই জিনিসটা কি, এটা ধরা দরকার। এই জন্য সে ওইভাবে প্রভোগ করত। কিন্তু এক সময় ওই একেবারে হামাগুড়ি দিয়ে চলা শিশু এবং সে নারী এবং সে আরেকটা শিশু যে হাঁটতে পারে, এরা এখন ওকে ইগনোর করা শুরু করলো। কিন্তু ওরা কিন্তু হাঁটে, ওরা এখনো হেঁটে বেড়ায়। ওই হাঁটা চলা শব্দ সে শুনতে পায় এবং প্রায় নাকি নতুন কয়েদি যারা আসে ওই 1 2 3 4 ব্লকে, ওই নতুন কয়েদিদের উপরে নাকি এরকম রাতেবেলা বোবার হামলা হতো। বোবার হামলা হতো। তারা ওই বোবার ইফেক্ট থেকে বেরিয়ে আসার পরে একটা চেহারার কথাই বারবার বলতো, একটা কমন ফেস, একটা মহিলার চেহারা যার চুলগুলো একেবারে দাঁড়িয়ে রয়েছে এবং চুলগুলো চারপাশে মেলে রয়েছে।
অর্থাৎ আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যখন মহিলাকে দেখবেন, মহিলার ফেস এবং মহিলার চুলগুলো চারপাশে গোল হয়ে আছে। আপনি ডানে বামে উপরে পিছনে কোনো দিকে কিছু দেখবেন না, শুধুমাত্র তার চুল এবং মধ্যেখানে তার ফেস। ওই মহিলার চোখ নাকি একদম সাদা। দুই চোখের মধ্যে যে মনি, সেই মনি অনেকটা সাপের মতো, স্টার গেজিং, এবং তাকিয়ে রয়েছে কোথায় এটা বোঝা যায় না, কারণ এক এক মনি এক এক দিকে তাকিয়ে রয়েছে। ওই মহিলা নাকি ওদের গলা টিপে ধরতো, একেবারে এমনভাবে গলা টিপে ধরতো যাতে সে দম নিয়ে বাঁচতে না পারে। একই ইনসিডেন্ট চারপাশে। একটা ছোট্ট খবর সে পায়, মানে জম্মন যেটা বলছিল যে একটা ছোট্ট খবর সে পায়, এইখানে নাকি এক হুজুর আছে, মানে আশেপাশে ব্লকে নাকি এক হুজুর আছে। এখন হুজুরের সাথে যোগাযোগ করবে কিভাবে, জেলে কি সম্ভব নাকি? তারপরও ওই হুজুরের কাছ পর্যন্ত পৌঁছানোর খবর কারা করে জানেন? মানে ওই হুজুরও কিন্তু একজন অপরাধী, মানে অপরাধের জন্য আর কি তাকে এখানে রাখা হয়েছে। তো ওই হুজুরের কাছে সে খবর পাঠালো কিভাবে? গার্ডদের দিয়ে, পয়সা, ঘুষ। ওই হুজুরের কাছে যায় আর কি, ওই গার্ডকে দিয়ে বলায় যে এইখানে নাকি রাতের বেলা কিছু জিনিস হাঁটাচলা করে, ওই হুজুরের পক্ষে কি কোনো কিছু করা সম্ভব কিনা। তো অনেক দিনের অনেক আলাপ আলোচনার পরে, মানে এটা তো অনেক দিন ধরে হচ্ছে ঘটনাগুলো, জেলে তার আপনি বসে বসে গল্প করতে পারবেন না অন্য কয়েদির সাথে। তো অনেক কথাবার্তার পরে একদিন রাতে একটা ঘটনা ঘটলো। মানে ওই দিন রাতের কি ব্যাপার ছিল, মানে 2 দিন 3 দিন আগে থেকে ওরা প্ল্যান করছিল জম্মন এবং সেই সেই হুজুরটা পেল। তো হুজুরের কথা হচ্ছে যে সে কিছু দোয়া দুরুদ পড়বে, সে যে দোয়া দুধগুলা জানে সেই দোয়া দুধগুলি পড়বে যাতে বন্ধ করা যায় শরীর, অথবা আশেপাশ বন্ধ করা যায়। কারণ যখন থেকে ওই হুজুরকে বলা হলে মহিলার কথা, ওনাদের ওই ব্লকে কিন্তু ঝামেলা হতো না, কিন্তু পরে যখন হুজুর জানতে পারল এবং হুজুরের পরপর আরও কয়েকজন লোক জানতে পারলো, এখন সেই সমস্ত ব্লকেও সমস্যা দেখা দিয়েছে। কিন্তু কেউ হাঁটে না, প্রায় সবাইকেই রাতের বেলা বোবায় ধরে। ওই একই চেহারা, চুলের মাঝখানে একটা ফেস, চোখের মনি দুই দিকে। এই অবস্থায় ওই হুজুর আর কি, মানে ওই অপরাধী, তো সে যখন তার নিজের আমলগুলো বা যেটাই করা সে করার কথা বলেছিল সে সেটা আবার করেনি। প্রথম 2 দিন সে কোনো কিছু করেই নি, কিন্তু ওদিকে জুম্মন অপেক্ষায় ছিল যে কোন ধরনের রিয়াকশন দেখা দিতে পারে। কিন্তু তৃতীয় দিন রাতে যখন ওই লোকের মনে হলো হুট করেই, আরে আমার তো কাজ করার কথা ছিল, তো সে যখন নিজের কাজ শুয়ে থাকা অবস্থায়, মানে সে নাকি কাত হয়েছিল, শুয়ে থাকা অবস্থায় সে সম্ভবত কোনো দোষ শুরু করে। এদিকে জুম্মন তার নিজের ওই সেলের ভেতরে বসে আছে চুপচাপ, মানে কোনো লক্ষ্য নাই, কোনো কিছু নাই, তাকিয়ে রয়েছে শুধুমাত্র। ও কি দেখলো জানেন? বিড়াল শব্দ করে না, বিড়াল অদ্ভুত ভাবে গায়ে কাটা দেওয়ার মতো করে শব্দ করে না, হোলা বিড়াল। রাতে গ্রামে দেখবেন গায়ে কাটা দেওয়ার মতো করে শব্দ করে 2টা বিড়াল, এইরকম ভাবে শব্দ হচ্ছে ওর সেলের বাইরে। এবং ও যতটুকু টের পাচ্ছে যে ধীরে ধীরে ওই সেল পর্যন্ত এসে পৌঁছে গেছে। সেল পর্যন্ত এসে পৌঁছানোর সময় কিন্তু ও দেখলো, মানে শব্দ তো এগিয়ে এসছে, ও দেখতে পাচ্ছে যে হাত, ছোট বাচ্চার হাত, ওই হামাগুড়ি দেওয়া বাচ্চাটা একেবারে তার সেলের মাঝ বরাবর, মানে সেলের সামনে মাঝ বরাবর সে হামাগুড়ি দিয়ে এসছে। এবং সে এমনভাবে মানে মাথাটা ওই শিকগুলোর ভেতরে রেখে দিয়েছে, মানে শিক বলতে কি ওই যে গরাদ আর কি, ওই গরাদ আর কি, ওই গরাদে এমনভাবে রেখে দিয়েছে যে ওদিক থেকে না মনে হয় যে ও চাইলে ওই গরাদ ফাঁক করে ভেতরে ঢুকে যেতে পারবে। ওই বাচ্চাটার মুখে হাসি, কিন্তু ওই হাসির শব্দ কিন্তু ওই বিড়ালের মতো। অত দূরে বসে থেকেও কিন্তু জুমন দেখতে পাচ্ছে ওর চোখের দৃষ্টি 2 দিকে, মানে 2 মনি 2 দিকে। ওই অবস্থাতেও ওই অদ্ভুত রকমের বিড়ালের শব্দ সে করছে। খপ করে এসে একটা হাত আসলো, ওই বাচ্চাটাকে তুলে নিল, এরপরে একেবারে মাঝ বরাবর দাঁড়ালো ওই মহিলা।
একেবারে ওই বিশ্রী দর্শন মহিলা। জুম্মন তাকিয়ে আছে শুধুমাত্র, আজকে কোনো কথা সে বলছে না, শুধু তাকিয়ে থেকে দেখছে। ওই অবস্থাতে মহিলা কিছুক্ষণ পরে চলে গেল এবং আনুমানিক 1 মিনিট বিকট একটা চিৎকারের শব্দ আসলো। বিকটই চিৎকারের শব্দ আসলো কোত্থেকে? বিকটই চিৎকারের শব্দ আসলো ওই আরেক দিকের পার থেকে, যেই দিকে কিন্তু ওই যে হুজুর টাইপের ওই অপরাধী থাকার কথা, ওদিক থেকে শব্দ। এবং জুম্মন আন্দাজ করতে পারছে যে এটা ওর গলা, কারণ সেই সময় জুম্মনের অ্যাবিলিটি ডেভেলপ হচ্ছিল জেলে থাকাকালীন অবস্থাতে। তো ও এইখানে বসে থেকে যেটা দেখতে পাচ্ছিল, ওই যে বললাম যে ও একদম লক্ষ্যহীনভাবে তাকিয়ে রয়েছে। লক্ষ্যহীনভাবে তাকিয়ে থাকলেই কেবল আপনি কিছু দেখতে পারবেন, মানে ওর হিসাব আর কি। ও দেখতে পাচ্ছে ওই মহিলা ওর এই ব্লকের সামনে দিক দিয়ে ঘুরে ঘুরে অনেক দূরের রাস্তা পার করে ওই সেলের কাছে যে পৌঁছে, ওইখানে ওই ব্যক্তি কাত অবস্থায় ছিল। প্রথমে তার শিরদারের উপরে হাত দেয়, এরপরে তার ঘাড়ের উপরে হাত দেয়, তারপরে তার ওই হাঁটুর মতো অংশ যেটা হওয়ার কথা মানুষের, ওইরকম কোনো কিছু দিয়ে সে তার পেটের উপরে চাপ দেয়। এই একই সময় সে তার গলা টিপে ধরে। তখন যখন সে দাপটাচ্ছিল তখন আর কি ওই অপোজিট সেলের আশপাশের লোকেরা সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। তারপরে আর কি সবাই টের পায় যে ওইখানেও একটা সমস্যা দেখা দিয়েছে, কিন্তু এটা জেলের কোনো বিষয় না। জুম্মন ভাবছিল যে ও এখন কি করতে পারে, কারণ ও এই ব্যাপারে জানে, আশপাশে কিছু লোকও জানে, কিন্তু এই আশপাশে কিছু লোক দিয়ে কোনো কিছু যায় আসে না। কারণ সুপার ন্যাচারালের সাথে মানুষ কখনো মানে একসাথে লড়াই করতে পারবে না। সুপার ন্যাচারাল এন্টিটির সাথে লড়াইটা একেবারেই পার্সোনাল লেভেলে হয়, কখনোই গ্রুপ লেভেলে হয় না, অথবা কখনোই এটা যুদ্ধের মতো হয় না। কিন্তু কিছু কিছু ঘটনা এক্সেপশনাল হয়, কিছু কিছু ইভেন্ট এক্সেপশনাল হয়। সেই কথা আজ বাদ, আমরা কথা বলছি একেবারে জুম্মনের পয়েন্ট অফ ভিউ থেকে। জুম্মনের কথা হচ্ছে এই জিনিসটা কি আমার জানা দরকার। এই জন্য সে ওই লক্ষ্যহীনভাবেই তাকিয়ে থাকতো, আর ওইভাবে বাচ্চাটা আসতো আর খপ করে টান দিয়ে নিয়ে যেত। জুম্মনের কথা হচ্ছে কি, সে ওই জামাত হয় কিন্তু শুক্রবারের, ওই জামাতের সময় ওইখানকার হুজুরকে সে জিজ্ঞেস করেছিল যে এরকম এরকম হয় কিনা, নাকি তখন নাকি হুজুর বলেছিল যে মানুষের রূহ তার ফেরত আসে না, তো এগুলো যা হয় যে জিন খবির শয়তানের কাজ। তো আবার সেদিন ওর মাথায় আরেকটা নতুন জিনিস ঢুকলো, জিন খবির শয়তান। তো এখন যখন নিজের সেলে সে বসে রয়েছে রাতের বেলা, কোনো কাজ নেই, কোনো কিচ্ছু নেই, এবং আজ এক্সেপশনালি গরম। তো কাজ নেই, কোনো নেই, কোনো কিছু নেই, ঘুম আসে না গরমে। আপনার জন্য কিন্তু ফ্যান যে চলবে তার তো কোনো গ্যারান্টি নেই, কোনো কোনো সেলে তো ফ্যানই থাকে না। যাই হোক, আর ফ্যান থাকবে? ফ্যান তো থাকেই না। যাই হোক, যদি একটা গণজমায়েত থাকে কোথাও, অনেক সময় দরদ হয়ে ওই জেলের ভিতরে মানে মানে লেভেল থাকে, ওই লেভেল অনুযায়ী ফ্যান থাকে অনেক সময়। এখন থাকে কিনা আমি জানি না, আগের কথা বলছি। তো ও তখন লক্ষ্যহীনভাবে তাকিয়ে আছে। এখন মাথার ভিতরে ঢুকেছে কি, জিন বা খবিশ। তো জিন শব্দ চাইতে খবিশ শব্দটা একটু অন্যরকম গাড়ির মতো লাগে না? তো সে মনে মনে বলছে, এক খবিশ, এই যে আমি এখানে, যেখান থেকে আসিস ওইখান থেকে আয়, আমার কাছে আয়, আয় আর আমাকে বল তোর কি সমস্যা, তুই চাসটা কি এখানে, কেন তুই ঘোরাফেরা করিস? তোর যদি সমস্ত জ্বালা যন্ত্রণা মিটে যায় তাহলে তুই এখান থেকে বিদায় হয়ে যা, আর যদি জ্বালা যন্ত্রণা না মিটে তাহলে আমাকে এসে বল। তুই শুধু 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 এখানে জ্বালা পোড়া করতেছিস কেন? এত জ্বালা পোড়া করিয়া কোনো লাভ হইতেছে না তো, বরং এই যে আজকে আমি তোরা ডাক দিতেছি, আমি তোরদেরকে না ডাক দিলে তোরা সারা দেশ। আয় জিন খবিশ, আমি জুম্মন এখানে বসা, আয়। আজকে তো আমার দরজার সামনে এসে দাঁড়াবি, দরজার সামনে এসে দাঁড়াইস না, ভেতরে আয়, ডাইরেক্ট ঢুক। ঠিক ওই সময় একটা নষ্ট ফ্যান যদি ঢেউ খেলানোর মধ্যে করে নড়ে, মানে পাখা নড়ছে না, মানে সুইচ চাপা পরে পাখা নড়বে ওরকম না,
যে একটা নষ্ট ফ্যানে যদি কেউ ঝুলে পড়ে, তো ঝুলে পড়ার পরে যেরকম টকটকি শব্দ হবে না, ঠিক এরকম শব্দ হচ্ছে। ঠিক এরকম শব্দ, এই ডকডকি ডকডকি টাইপের শব্দ। চোখ তো তখন ওর বন্ধ। ও যখন চোখটা খুললো দেখলো যে ওর সামনে দুটা পা ঝুলে, সামনে বরাবর দুটা পা, অর্থাৎ বাকি জিনিস উপরে, মানে কেউ ঝুলে গেছে। তো যখন দেখলো যে দুটা পা দেখা যায়, তো সে নিজের চোখ আবার বন্ধ করলো। তখন আবার ওই বাচ্চাদের গিলগিলানি হাসি শুনতে পাশে, গিলগিলানি হাসি হাসি শুনতে পায়। বাচ্চাটা যে এগিয়ে আসছে সে ওই থপথপানি শব্দ পর্যন্ত পায়, যে বাচ্চা হাত দিয়ে ফ্লোর ধরতে গেলে থপ করে শব্দ করবে ওই থপথপানি। সে দ্রুত আসছে, ওই রকম দ্রুত আসা থপথপানি। কিন্তু সেলের ভিতরে যখন বাচ্চাটা এসে ঢুকলো, বাচ্চাটা এখন আর থপথপ করে শব্দ করে না বা গিলগিল করে হাসেও না, শব্দ করে ঠিক সে হোলা বিড়ালের মতো, বা হোলা বিড়াল বা হুলু বিড়াল যেটাই বলেন, ওই রকম বিভৎস শব্দ, যে শব্দ রাতের বেলায় বিভৎসই লাগে আর গা কাঁপিয়ে দেয়। তো যখন এই শব্দ সে শুনে চোখ আবারও খুলে, একেবারে পা ও চোখ সমপরিমাণ হাইটে তুলছে। এই অবস্থায় দেখতে 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 উপরের দিকে তাকানোর সাহস একবারও করেনি। যমুনা কেন জানি মনে হচ্ছিল সে যদি উপরের দিকে তাকায় তাহলে দেখবে যে ওই মহিলাই, ওর বিশাল চুলের মাঝখানে ওর চেহারা, ওর ওই বৎসরের চেহারা আমি দেখবো না। তো যখন সে এরকম চিন্তা ভাবনা করছিল, পায়ের সামনে পা যে তার সামনে তুলছে বাতাসে, মানে ফাঁস নেওয়া বডের দুইটা পা যে তার চোখের সামনে দেখতে পাচ্ছে, ওটি যে কোনো একটা সময় গায়েব হয়ে যায়। রাতে তো ঘুমিয়েই পড়ে, মানে এরকম চলতে থাকলে তো একসময় মানুষ ঘুমিয়ে পড়ে। ও ঘুমের ভেতরে দেখতে পায় মার্ডার কিভাবে হয়েছিল, মানে ও স্ট্রেট ফরওয়ার্ড দেখতে পায় যে মার্ডারটা কিভাবে হয়েছিল। ওই লোক মানে মুখ চেপে ধরে, এবং ঠিক যেভাবে যেভাবে ওই মার্ডারের ঘটনাগুলো আমি বলেছিলাম ঠিক ওরকম। তো অ্যাজ ইট ইজ সে দেখতে পায় যে মার্ডারটা কিভাবে হয়েছিল, মানে ওই লোকটা মার্ডার কিভাবে করেছিল, যেটা যে পূর্বে বলে এসছি আমি, যে সন্তান এবং মা এবং এরপরে যাওয়া সন্তান, এই পুরো ব্যাপারটা। কিন্তু সে আরেকটা ব্যাপার দেখতে পায়। দেখেন, জুম্মন যেটা দেখতে পায় সেটা কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে, কিন্তু এটা জুম্মন যা দেখেছে নিজের স্বপ্নে এবং নিজের চোখের সামনে, সেটাই সে বলছে। এখন আমি বলছি আপনাদেরকে, ও দেখতে পায় স্বপ্নের ভেতরে যখন তিনজনের লাশ কবরে নামানো হয়, তখন ওই কবর দেওয়ার সময় মহিলার চেহারা নাকি খোলা ছিল। সে স্বপ্নে দেখতে পাচ্ছে মহিলার চেহারা খোলা ছিল, মহিলার মুখে একটা হাসি, মহিলার চোখ ঈষিত খোলা, মানে পুরোপুরি না, ঈষিত খোলা, মানে এতটুকু খোলা যতটুকু খোলা দিয়ে আপনি হয়তো হালকা কিছু দেখতে পাবেন, অতটুকু খোলা। আর দুই সন্তানের চেহারা সে দেখতে পেয়েছিল যখন তাদেরকে দাফন করা হয়। দুই সন্তানের পিচ্চি সন্তান যেটা একদম যেটা হামাগুড়ি দেয় সেটার মুখে হাসি, এবং যেটা একটু বড় তার মুখ গোমরা, এবং এই গোমরা মুখের ভেতরে একটা সাইন স্পষ্ট টের পাওয়া যায় যে সে গোমরা হয়ে রয়েছে পুরো সমাজের উপরে, সে গোমরা হয়ে রয়েছে সবার উপরে, কিন্তু সে তার নিজের মাকে ভয় পায়। তাদের কবর এমনভাবে দেওয়া হয়েছিল যে মাঝখানে মা, দুই পাশে দুই সন্তান। ছোট সন্তান হচ্ছে মায়ের, মানে মায়ের কবর দেওয়ার ঠিক ডান সাইডে, এবং মানে বড় সন্তানের কবর হচ্ছে মায়ের বাম সাইডে, মধ্যখানে যেহেতু মা। ও দেখতে পায় যে তিন ডেড বডি তো শোয়ানো, মায়ের তো চেহারা ওই সামনের দিকে তাকানো সবার, মানে ঠিক যেভাবে আমরা শুয়ে থাকা অবস্থায় আকাশ দেখতে পাবো ওইভাবে মায়ের চেহারা। তো ওই ছোট পিচি মার দিকে তাকায়, আর বড় ছেলেটা মানে বড় সন্তান সে মায়ের দিকে এমনভাবে তাকায় যেন সে মাকে ভয় পাচ্ছে। মায়া ওই তাকানোর ভিতরে হচ্ছে যে মায়ের প্রতি এক আনুগত্য, ভয়, সমস্ত কিছু লুকানো। আর ওই ছোট বাচ্চা তো মায়ের দিকে তাকিয়ে রয়েছে মানে হাসতে থাকা অবস্থায়। কিন্তু যখন তাদের দাফন করা হলো এবং শেষ ব্যক্তিটা যখন সে চলে যেতে দেখলো, ওই শেষ ব্যক্তি ছিল লম্বা লম্বা, একদম লম্বা, কালো, প্রচণ্ড স্বাস্থ্যবান, কিন্তু মোটা নন তিনি, এবং তার বয়স আনুমানিক 60 বা 65, কিন্তু তিনি মোটা নন। সেই ব্যক্তি যখন কবরটার উপর দিক দিয়ে একটু গুছিয়ে দিয়ে সে যখন সবার শেষে বের হয় এখান থেকে, মানে কবরের পাশ থেকে সরে, তখন নাকি কবরের ভেতর থেকে একটা আগুনের গোলা বেরিয়ে আসে।
একেবারে মাটি ফুঁড়ে যদি একটা হাত বের হওয়ার চেষ্টা করে, ওরকম মাটি ফুঁড়ে ওই আগুনের গোড়া বেরিয়ে আসার চেষ্টা করছে। তো ওই আগুনের গোড়া যখন ওই মাটির ভেতর থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পরে মনে হলো যে আগুনের গোলাটা এখন উড়াল দেবে। ওই সময় একটা বড় হাত বেরিয়ে আসে। ওই হাত মানুষের মতো না, কিন্তু তখন কেন জানি মনে হচ্ছিল এটা মহিলার হাত। ওই হাত বেরিয়ে আসে এবং সে আগুনের গোলাটাকে ধরে ফেলে এবং হাত ওই আগুনের গোলাটাকে মাটির নিচে নিয়ে চলে যায়। তারপর ওই আগুনের গোলাটা যতটুকু গর্ত করতে পারে, এই এতটুকু গর্ত নাকি কবরের উপর দেখা যায় এবং সেখান থেকে নাকি মানে একটা সাধারণ মানুষ গুহা থেকে বেরোতে গেলে যেভাবে বের হবে, ওই গর্ত থেকে ওই মৃত মহিলা বের হচ্ছিল। এটা সে দেখতে পায় যে গর্তের মতো জায়গাটা থেকে ওই মৃতা মহিলা বেরিয়ে আসছিল এবং ওই মৃতা মহিলা বেরিয়ে আসার পরে একবার ডানে একবার বামে তাকালে পর হি 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 করা শুরু করলো। ও স্বপ্ন ভেঙে গেল একদম। এটা ছিল লাস্ট মানে দেওয়ার মতো সবচেয়ে বড় ইনফরমেশন ওই ঘটনার রিলেটেড। কারণ ওই সময় পর্যন্ত ঘটনাগুলো এইভাবে ঘটে যাচ্ছিল এবং এই ঘটনাগুলোই মনে করেন যে ধীরে 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 আজকে একজনের সাথে, কালকে আরেকজনের সাথে, পরের দিন আরেকজনের সাথে, পরের দিন আরেকজনের সাথে, এইভাবে ঘটনাগুলো ঘটেই যাচ্ছিল। কিন্তু যেমন কিন্তু একটা সোর্স পেয়ে গেছে, বুঝে বললাম না, ওই এন্টিটি যে বাচ্চার আশপাশে নিয়ে ঘোরাফেরা করে, এই যে পুরো ব্যাপারটাই এক অদ্ভুত ব্যাপার। এর কোনো সমাধান কিন্তু হয়নি। যমুনার পক্ষে কোনো সমাধান করা সম্ভব না। সে শুধু দেখেছে। ধারণা করা যেতে পারে যে এটা একটা নেগেটিভ ফোর্স বা নেগেটিভ শক্তি। আর এই যে জেল, যেখানে 90% লোকই ভালো না, এই যে প্রচুর নেগেটিভ ভাইব, প্রচুর নেগেটিভ থট প্রসেস, প্রচুর নেগেটিভ এনভায়রনমেন্ট, এই সমস্ত জায়গাতে এই শক্তিগুলো তীব্রভাবে টিকে থাকতে পারে। তীব্রভাবে এই জায়গাগুলোতে তারা শক্তি পায়। কিন্তু এখানে লড়ার মতো কেউ নেই। আসলেই লড়ার মতো কেউ নেই।